আচ্ছা, তো সবাই আশা করি আমার কথা শুনতে পাচ্ছ। আচ্ছা, এখানে জি স্যার। প্রথমে দুটো কথা একটু বলে নিই। সেটা হলো, সবাইকে গুগল ক্লাসরুম থেকে কিন্তু রিমুভ করা হয়েছে, মেসেঞ্জারে জানিয়ে দেওয়া হয়েছে। এটা একটা কথা। দ্বিতীয় কথা হলো যে যেহেতু আমরা চতুর্থ মাসের শুরুতে, মানে তৃতীয় মাস শেষে চতুর্থ মাসের শুরুতে আমরা মনে হয় গুগল অন্যান্য কারণ, তাই না, ওটা আর রিমুভ করা হয়নি। তো এখন ব্যাপারটা ঘটেছে যে তোমরা রিমুভ না করার কারণে তোমরা মনেই করনি যে তোমাদের চতুর্থ মাস শুরু হয়ে শেষ হয়ে গেল। হ্যাঁ, অনেকে তোমরা চতুর্থ মাসের ফি দাওনি, তোমরা একবারে অনেকে পঞ্চম মাসের ফি দিচ্ছ। মানে পঞ্চম মাস লেখা আছে তাই পঞ্চম মাসের ফি দিচ্ছ, কিন্তু তোমরা অনেকে মাঝখানে চতুর্থ মাসের ফিটা কিন্তু দাওনি। ঠিক আছে, তার মানে আমি রিমুভ করলেই তোমরা বোঝো যে আমি ফিয়ের কথা বলেছি, তাছাড়া তোমরা এই জিনিসটা গায়ে লাগাও না। হ্যাঁ, দেখো তোমাদের সমস্যাটা কোন জায়গায়। হ্যাঁ, মানে আমাকে রিমুভ করতে হবে, ব্যাপারটা এরকম। মানে তোমরাই আমাকে, মানে যদি সিস্টেমটা এমন হতো যে আমি রিমুভ করতাম না, সব কিছু ঠিক মতো চলতো, তোমরাও সময় মতো বুঝতা যে স্যার নোটিশ দিয়েছে, দিয়েছে, কোনো সমস্যা থাকলে আমাকে জানাতা, কিছুই মনে করোনি, জাস্ট রিমুভ করা হয়নি, তোমরা মনে করেছো মাস মনে হয় এখনও শেষ হয়নি। মানে নোটিশ দিয়েও খুব একটা কাজ হয় না, আমি যে নোটিশ দিয়েছি, দুই একবার বলেও দিয়েছি, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। কাজ হচ্ছে যে রিমুভ করতে হবে। হ্যাঁ, তাই সিস্টেমগুলো যদি নেগেটিভ হয় তাহলে আমাদের দেশে নেগেটিভই। হ্যাঁ, মানে আমাদের নেগেটিভ আমাদের মাথার ভিতরে ঢুকেই আছে সব সময়, যে দাম দর যেমন করতেই হয়। ফি, মনে করো যে এক্সাম প্রিপারেশনের ব্যাচের জন্য আগে আমি প্রথম ব্যাচটা যখন করেছিলাম তখন 3500 টাকা ফি নিয়েছিলাম এবং তাদেরকে পড়াতাম। তারপরে স্যার বেশি হয়ে যায়, 2000 2500, এবার 2500 টাকায় গেলাম, দিয়ে এখন তাও স্যার বেশি হয়ে গেছে, এবার 1250 টাকায় গেলাম, তারপরও স্যার বেশি হয়ে গেছে, এখন 800 টাকায় করা যায় না, এবার বলছি ভাবছি এবার 800 টাকা করব। দেখি তো 800 টাকার জায়গায় মানুষ আরও কম চায় কিনা, যে আরও বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তোমরা তো ফ্রি ক্লাস করলেও করো না। এর আগে প্রথম দিকে তো আমি ফ্রি করাতাম, সেখানেও এমন গ্রামার আইটেম বা এগুলো ফ্রি ক্লাস নিতাম। স্টুডেন্ট আছে মনে করে 150 200 ক্লাস করতেছে, 10 12 জন। মানে কোনোভাবেই আমরা বাঙালিরা সুযোগ নিই না, বরং আমাদের ভিতরে যে নেগেটিভ চিন্তা ভাবনাগুলো আছে সেগুলোই আমরা সবসময় খাটাই। হ্যাঁ, মানে আমরা পরিশুদ্ধ না, এটা হলো আমাদের সমস্যা। আমরা শুধু একটু একটু ঠোকা দিয়ে দেখি যে কাজ হয় কিনা, দেখি তো। মানে কোথায় কথা বলবো, কি কথা বলবো, কার সাথে কথা বলবো, এগুলো নিয়ে আমরা কখনো ভাবি না। ভাবছি একবার ঠোকা দিয়ে দেখি কি হয়, যদি কাজ হয়। হ্যাঁ, তো সমস্যাগুলো এটা যে সিস্টেম না মানার কারণে আমাদের আমাদের এই এত জগা খিচুড়ি আমাদের দেশের অবস্থা। কারণ তোমরাই তো, হ্যাঁ, এই যে অনলাইনে 10টা জিনিস কিনলে তার ভিতরে 8টায় প্রধানত 2 নম্বরই পাওয়া যায়। কারা করতেছে এই 2 নম্বরিটা? আমাদের ছেলেমেয়েরাই তো করতেছে। আমাদের স্টুডেন্ট ছিল একসময়, তারা এখন শিক্ষিত হয়েছে, অনার্স পরে, ডিগ্রি পরে এবং ব্যবসা করে, সেই ব্যবসাতে তারা 2 নম্বরই করতেছে। কারা করতেছে এরা? অন্য দেশের মানুষরা করতেছে দুর্নীতি, বলো তো। হুম, ইন্ডিয়া, আমেরিকা, ওই মানুষগুলো তোমাকে ঠকাচ্ছে এসে, বলো। না স্যার। কারা ঠকাচ্ছে তোমাকে, বলো। এই যে তারা ইসরায়েল নিজেরাই ফিলিস্তিনিকে নিজেদের মারতেছে, টাকা। ইসরায়েল ফিলিস্তিনকে মারতেছে, আর আমাদের বাংলাদেশিরা বাটা, তারপরে বিভিন্ন কোম্পানির যে দোকানগুলো আছে সেগুলো চুরি করতেছে। আমরা নাকি আন্দোলন করতেছি। হ্যাঁ, ফিলিস্তিনদের হয়ে আমরা আন্দোলন করতেছি, আমরা সমবেদনা জানাচ্ছি। ঠিক আছে, এরা কারা? সবাই নিশ্চয়ই কিছুটা হলেও শিক্ষিত, অন্তত এইচএসসি পাস, অন্তত তারা ভালো বোধ শক্তি জানে যে কোনটা ভালো কোনটা মন্দ। একটা ছেলে এইচএসসি পাস করেছে মানে সে কিছুটা হলেও ভালো বোধ শক্তি লেখাপড়ার মাধ্যমে বোঝার চেষ্টা, মানে সে সুযোগ পেয়েছে নিজেকে শুদ্ধ করার মতো। সেখানে আমরা ভাব সম্প্রসারণ পড়েছি, সেখানে আমরা প্যাসেজ পড়েছি, পড়ার মাধ্যমে আমরা জেনেছি কোনটা ভালো কোনটা মন্দ। কই, মানুষ তো যতদিন শিক্ষিত তত বেশি দুর্নীতি বাড়তেছে। কী লাভ হচ্ছে শিক্ষা দিয়ে, বলো? কোনো লাভ হচ্ছে না তো। কথা দিয়ে কথা রাখতেছি না, সিস্টেম মানতেছি না, ইনস্ট্রাকশন দিলে সেগুলো না পড়েই, হ্যাঁ, যা খুশি তাই করতেছি। কোনো টাইম দিলে সেটা আধা ঘন্টা দেরি হয়ে যায় না জানিয়েই। হ্যাঁ, যে আমি, আমার মনে নেই যে আমার টাইম দেওয়া ছিল, আমার খেয়াল নাই। মানে অদ্ভুত আমরা একটা জাতি। হ্যাঁ, অদ্ভুত জাতি। এ জাতির, মানে কি বলবো, ভালো করা, ভালো বোঝা, সেই সমস্যা যাবে না। তো যাই হোক, তোমাদেরকে বললামই তো যে আসলেই আমার মাঝে মাঝে এগুলো মনে হয়
যে তোমরা পড়াশোনা করতেছো, এখন অনার্সে ফার্স্ট ইয়ারে পড়ো, এখনও তো কিছুটা হলেও তো নিজেদের ভিতরে একটু বোধশক্তি, শান জ্ঞান তো হওয়া উচিত, কিন্তু সেগুলো হচ্ছে না আমাদের। কীভাবে কথা বলতে হয় সেটাও হচ্ছে না, কীভাবে নিয়ম মানতে হয়, কীভাবে কি বলতে হয় নিজের দিক থেকে। কিন্তু আমরা ধর্মের বিরুদ্ধে কেউ যদি আমার কথা বলে আমি জীবন দিয়ে দেবো, কিন্তু নিজে আমি ধর্ম মানতেছি না। হ্যাঁ, আমার ধর্ম সম্পর্কে যদি কেউ কথা বলে তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিব, গলা কেটে কুপাকাত করে দিব। কিন্তু আমি যে ধর্মকে অপমান করতেছি প্রতিনিয়ত, আমার ধর্মকে, সেটাকে আমি কিন্তু মোটেও খেয়াল করছি না। পড়াশোনা করে কি হবে বলো? এই পড়াশোনা দিয়ে কি হবে? আমার মনে হয় যে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে বন্ধ করে দেওয়া উচিত। এটা দিয়ে খুব একটা কাজ হচ্ছে না। হ্যাঁ, এ জাতি খুবই খারাপ। ও স্যার, ইসরায়েল ফিলিস্তিনি তো হচ্ছে ওখানে, আমরা নিজেরা আমাদের ভিতরে এই কাজটাই করতেছি। হ্যাঁ, আমরাই আমাদের ভিতরে এই কাজটাই করতেছি। তুই যাও, আমরা কি পড়তেছিলাম বলো তো? গেটিসবার্গ অ্যাড্রেস পড়ছিলাম। এটা মনে হয় শেষ করেছি নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে তোমরা নিশ্চয়ই টেক্সটটা রিভাইজ করেছো এবং সামারি টামারি এগুলো পড়েছো। তো ভালো কথা। যদি কারো কোনো সমস্যা থাকে সেটা বলতে পারো, বই থেকে বা শিট থেকে হয়তো পড়েছো, কোনো জায়গায় কোনো প্রবলেম হয়েছে, সেগুলো শেয়ার করতে পারো। সমস্যা নেই। স্যার, হ্যাঁ বলো। সাউথ ক্যারোলিন এটা কি স্যার দাসপ্রথাকে সমর্থন করেছিল? বলো। সাউথ ক্যারোলিন যে আমেরিকার যে একটা অঞ্চল, সেই অঞ্চল কি ও, দাসপ্রথাকে সমর্থন করেছিল? হ্যাঁ, তাহলে সমর্থন না করলে তো আর আব্রাহাম লিঙ্কনের বিরুদ্ধে যেত না, ওরা যেত? স্যার ওই শর্ট নোটে স্যার ওই একটা লাইন স্যার আমি বুঝতে পারিনি। কি কোথায়? শর্ট নোট? বইয়ে। কোন জায়গায়? জি স্যার। তোমার টেক্সট বইয়ের বুকে? স্যার টেক্সট 81 বইয়ে? পৃষ্ঠা। দাঁড়াও, বইটা আমি নিয়ে আসি আগে। জি স্যার। আচ্ছা, দেখছি, বইটা নিয়ে আসি। কত নম্বর পেজে? 81 পৃষ্ঠা স্যার। 81 পেজ। জি স্যার। 81 পেজের কোন জায়গাতে? 2 নম্বর প্যারার সামনের লাইন, ফার্স্ট লাইন। হ্যাঁ, এখানে তো অ্যাটাক করলো সাউথ ক্যারোলিনাতে, ইউএস মিলিটারি ইনস্টলেশন ছিল, সেখানে অ্যাটাক করা হয়েছিল। হ্যাঁ, এটা দিয়ে কেন বুঝতেছো না, মানে কি বুঝতেছো না এই জায়গায় বলো তো? মানে তোমার সেন্সটা কি স্যার এখানে পেয়েছো? যে হুম। কনফেডারেট, এটা তো স্যার ও এই যে দাসপ্রথা যারা সমর্থন করেছিল তার মাধ্যমে গঠিত হয়েছিল না হ্যাঁ, হ্যাঁ। কনফেডারেট। কি স্যার কনফেডারেটরাই কি তাদের নিজ এলাকায় কি ফোর্স করেছিল, মানে অ্যাটাক করেছিল এখানেই স্যার? এটা তো আমেরিকা, তাই না? এই সাউথ ক্যারোলিনা তো আমেরিকার মধ্যে অবস্থিত, তাই না? হুম। জি স্যার। এখন মনে করো তোমার বাড়ি হচ্ছে ওই আমেরিকার একটা রাজ্য, তাহলে আমেরিকার আর্মি কি তোমার বাড়িতে থাকবে না? কারণ সেটা তো জি আমেরিকার অংশই। কিন্তু তুমি স্যার। আমেরিকার সরকারকে মানো না, কিন্তু আমেরিকার আর্মি মনে করো তোমার বাড়িতে আছে, তা তুমি কি কি করবা? তোমার বাড়িতে আমেরিকার আর্মিকেই তুমি আক্রমণ করলা। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার এখন। হ্যাঁ, এই যে ইউএস জি মিলিটারি যে স্যার। ইনস্টলেশন, এটা কি? এটা তো ইউএসের, এটা আমেরিকার। তাহলে আমেরিকার আর্মি কি প্রত্যেকটা রাজ্যে রাজ্যে থাকবে না? বলো। মনে করো জি বাংলাদেশের স্যার। আর্মি প্রত্যেক জি জেলায় স্যার। জেলায় কি, প্রত্যেক জেলায় জেলায় মনে করো ওদের ইয়ে আছে, মানে ওই আর্মির তাঁবু আছে যেখানে আর্মিরা থাকে। তারা হচ্ছে বাংলাদেশের সরকারের কি পক্ষে। এখন এই যে আমরা যে কি কি করলাম, পুলিশে আক্রমণ করেনি 24-এ, ওই যে 24 মানে 2024 জুলাই বিপ্লবের সময় পুলিশেরই তো আক্রমণ করা হয়নি? জি স্যার। তা পুলিশ কি অন্য দেশের না বাংলাদেশেরই পুলিশ? বলো। বাংলাদেশে। তাহলে বাংলাদেশের পুলিশকে আক্রমণ করলো কে সবাই? কারণ ওটা সরকারি একটা দল, যেটা কে কি করছে, নির্দেশ। সরকারের হয়ে জনগণকে আক্রমণ করতেছে, জনগণকে তার 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 জন্য জনগণ আবার পুলিশকে মারলো। কি কথা বোঝা গেছে? তো এরকম জি স্যার যে বুঝতে পারছি।
সাউথ ক্যারোলিনাতে আমেরিকার আর্মি আছে, তাহলে আর্মি নিশ্চয়ই সাউথ ক্যারোলিনা যারা প্রতিবাদ করতেছে সরকারের বিরুদ্ধে তাদের নিশ্চয় ধরপাকড় করতেছিল। এই জন্য তারা করলো কি, তাদের এলাকার আগে আর্মিকে আগে আক্রমণ করে দেখি। এই আক্রমণ দিয়ে আন্দোলনটা শুরু। যেমন বাংলাদেশে 1971 সালে পাকিস্তানিরা করলো কি, ইপিআর পুলিশ লাইনে কি আক্রমণ করেনি ওরা? বলো, আমরা তো পাকিস্তানের মধ্যেই জি ছিলাম, স্যার। তাহলে পাকিস্তান আবার পাকিস্তানের আর্মিকে বা পুলিশ বাহিনীকে আক্রমণ করবে কেন? 1971 সালে 26শে মার্চে তারা ওখানে আক্রমণ করেছে প্রথমে। তার মানে কি, ওইখানে তারা বিরোধিতা ভাবতেছে তাই আক্রমণ করছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? তাহলে না স্যার। আমেরিকান সিভিল ওয়ার আর ব্যাটল অফ গেটিসবার্গ দুটা কি? আমেরিকান সিভিল ওয়ার কি কতদিন ধরে চলেছে বলো তো? আমেরিকান সিভিল ওয়ার কত সাল থেকে কত সাল পর্যন্ত চলছে? 1861 থেকে 1865। আচ্ছা, আর ব্যাটল অফ গেটিসবার্গ? 3 দিন। 1861 3 দিন। 1863 সালে। হুম। (1824 সাল), তাই তো? হুম। আচ্ছা, তো যাক, তাহলে তোমরা ঠিকমতো পড়েছো তো? জি স্যার। এখান থেকে কিন্তু কোশ্চেন প্রত্যেকবারই থাকে, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখো। তারপরে আমরা তখন আজকে কোনটাকে পড়বো যেন বললাম? I I have I have a dream. আচ্ছা, আই হ্যাভ আ ড্রিম। আচ্ছা, কই তো তোমাদের 30 জন কোথায় গেল? আজকে তো 16 জন যুক্ত হয়েছে, বাকিরা কই? ভুলে গেছে নাকি? হ্যাঁ, কিছু অধিকাংশ ছেলে মেয়ে কেমন আছে জানো? মই দিয়ে গাছে তোলায় দিয়ে কিন্তু মই নিয়ে পালিয়ে যায়। তারা সবাই মনে করতেছে আমি বাদে মনে হয় সবাই যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পেরেছ? বাকিরা মনে করতেছে আমি বাদে আমি একটু ঘুমাই নিই, বাকি তো সবাই ক্লাস করতেছে, আজকে আমি একটু ঘুমাই নিই। এই আমি ঘুমাতে গিয়ে সূত্রে মিলে গেছে যে অনেকেই ঘুমাচ্ছে এখনো, তারা আজকে ক্লাসটা করবে না। হুম। দেখছো, তোমরা কথা দিয়ে কথা রাখো, বলো তো? কথা আছে? আমি তো তোমাদেরকে চিনি, তোমরা একবার পড়তেছো আর আমি এরকম 15 বছর ধরে পড়াচ্ছি।
আচ্ছা, আমার কথা সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। তো এই হচ্ছে মার্টিন লুথার কিং, দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। স্যার তিনি হচ্ছে জন্মগ্রহণ করেছেন 1929 সালে। আর আব্রাহাম লিঙ্কন জন্মগ্রহণ করেছিল কত সালে বলো তো? 1809। হ্যাঁ, 1809 সালে। 1809। এই যে আব্রাহাম লিঙ্কন, তাই তো? তিনি 1809 সালে জন্মগ্রহণ করলেন এবং 1800 কত সালে মারা গেলেন? হত্যার শিকার হলো কত? 1865 1865। আর হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়র, তিনি 1929 সালে জন্মগ্রহণ করেছেন। তাহলে কত বছর পর? প্রায় 100 কত 20 20 বছর। বছর, তাই তো? 120 বছরের পার্থক্য। এটা 1809 আর একটা হচ্ছে 1929। মৃত্যুটা খেয়াল করো, দুইজনেরই কিন্তু মৃত্যু একই ধরনের। 1865-তে আব্রাহাম লিঙ্কন অ্যাসাসিনেটেড হন। ঠিক তারই 103 বছর, দেখো একই সূত্র, 1968 সালে তিনি কিন্তু কি হন? অ্যাসাসিনেশন হন। হ্যাঁ, 1968। অ্যাসাসিনেশন মানে কি জানো? বলো। গুপ্ত হত্যা হ্যাঁ, মানে গোপনে হত্যা করা। তাহলে কারা করেছে হত্যা? নিশ্চয়ই তারা যারা দাসপ্রথা পছন্দ করতো, নাকি? হুম, জি যারা স্যার দাসপ্রথা পছন্দ জি করতো, স্যার। বা যারা হচ্ছে তারা চায়নি যে তাদের বিজনেস লস হোক, হুম, এই জন্য তো তারা কি করেছে? হত্যা করেছে। ঠিক আছে? হুম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1800 আর হচ্ছে 1900, জাস্ট 100 বছরের এদিক ওদিক। এবং তিনি জন্মেছেন জর্জিয়া রাজ্যে, হ্যাঁ, আমেরিকার জর্জিয়া রাজ্যের আটালান্টাতে। এবং তিনি মারা গিয়েছিলেন কোথায় দেখো, হ্যাঁ। এবং তিনি কি ছিলেন? মার্টিন লুথার কিং জুনিয়র, তাই তো? আর তার বাবার নাম ছিল সিনিয়র, দেখো এস আর মানে সিনিয়র, হু ওয়াজ অলসো সিভিল রাইট অ্যাক্টিভিস্ট অ্যান্ড মিনিস্টার, একই ধরনের। তো মার্টিন লুথার কিং সম্পর্কে আমরা প্রথমে একটু জানি, এবং তিনি এই ভাষণটা কেন দিয়েছিলেন সে সম্পর্কে আমরা একটু ব্যাকগ্রাউন্ড জেনে আসি। এগুলো যেহেতু ইতিহাস রিলেটেড, শুধু টেক্সট পড়লে হবে না কিন্তু, এর ব্যাকগ্রাউন্ড ইতিহাসগুলো কিন্তু ঠিকমতো জানতে হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড বিষয়গুলো ভালো করে জানতে হবে। তো বলছে দেখো, মার্টিন লুথার কিং জুনিয়র ওয়াজ অ্যান আমেরিকান ব্যাপটিস্ট মিনিস্টার। ব্যাপটিস্ট বুঝো কি জিনিস? ব্যাপটিস্ট বলতে কি বোঝায়? এটা হচ্ছে ক্রিশ্চিয়ান, জি না ক্রিশ্চিয়ান ধর্মের একটা চার্চ। ঠিক আছে? তো যেমন ক্যাথলিক চার্চ আছে, প্রোটেস্ট্যান্টিনিজম আছে বা প্রোটেস্ট্যান্ট চার্চ আছে, অ্যাংলিকানিজম আছে, অর্থোডক্স চার্চ আছে। তেমনিভাবে ওইরকমই ব্যাপটিস্ট চার্চও হচ্ছে একটা ক্রিশ্চিয়ান ধর্মেরই একটা, মানে কি বলবো, সেক্টর বা ভাগ। হ্যাঁ, তো দেখো ব্যাপটিস্ট, দেখো ব্যাপটিস্ট চার্চেস হচ্ছে প্রোটেস্ট্যান্ট ক্রিশ্চিয়ানিজম চার্চের একটা অংশ, কিন্তু তারা কিছুটা একটু মানে ভিন্ন বিশ্বাসে বিশ্বাসী। হ্যাঁ, বিশেষ করে ব্যাপটিজমের সিস্টেমটাকে তারা অন্যভাবে মনে করে। আসলে ব্যাপটিজমটা কি সেটা একটু আমরা যদি দেখি তাহলে আরও বুঝতে সুবিধা হবে, কারণ এই ওয়ার্ডটা বিভিন্ন সময় আসবে পরবর্তীতে। আচ্ছা, ব্যাপটিজমটা থেকে আমরা দেখি।
আর একটা হচ্ছে এর ছবি দেখো, সিস্টেমটা একটু খেয়াল করো তাহলে। এই যে দেখো এখানে কি করা হচ্ছে, যে একটা মানুষকে বা একটা ছোট বাচ্চাকে, মানুষটা যদি বড় হয় তাহলে পানির ভিতরে তাকে দেখো ডোবানো হচ্ছে, ঠিক আছে তো। হুম। আর যদি ছোট বাচ্চা হয় তাহলে কি করা হচ্ছে, এই যে পানি নিয়ে পাত্রে করে তার মাথায় ঢেলে দিচ্ছে, এই, ঠিক আছে, মাথায় পানি স্পর্শ করতেছে। এটা হলো একটা, মানে কি বলবো, একটা সিম্বলিক্যাল একটা সিস্টেম, যেটা দিয়ে মনে করা হয় যে একজন ছোট বাচ্চা জন্মের আগ পর্যন্ত সে আসলে চার্চের মধ্যে ইনক্লুডেড থাকে না। জন্ম হওয়ার পরে কি করা হয়, একটা বাচ্চাকে চার্চে নিয়ে যাওয়া হয় এবং চার্চ তাকে, মা বাবারা যে নাম ঠিক করে, হ্যাঁ, সে নামটা চার্চে ইনক্লুড করতে হয়। যে বাচ্চার নাম এই দেওয়া হলো, সে আজ থেকে এই চার্চের অন্তর্ভুক্ত হলো এবং বিশেষ করে সে হলো ক্রিশ্চিয়ানিটির বিশ্বাসী আজ থেকে হয়ে গেল, মানে এর ভেতরে ইনক্লুডেড হলো। তো এটা হচ্ছে ছোট বাচ্চাকে এভাবে পানি তার, মানে গোসল করিয়ে দিয়ে বা মাথায় পানি দিয়ে তাকে চার্চের ভিতরে ইনক্লুড করানো হয়। এটা হলো একটা সিস্টেম একটা চার্চের। তো এই সিস্টেমে যারা বিশ্বাসী, এর ভিতরে আবার দুই ধরনের বিশ্বাসী রয়েছে। কেউ মনে করে একটা ছোট বাচ্চা এ তো কিছুই বুঝলো না, সে আদৌ সে ক্রিশ্চিয়ানিটিতে থাকবে কি থাকবে না, সে ক্রিশ্চিয়ান রিলিজিয়ানে বিশ্বাস করবে কি করবে না, সেটা তো সে এখনও শেখেনি বা এখনও জানে না। তার জন্য একটা নির্দিষ্ট বয়স আছে। কিছু কিছু চার্চ আছে তারা মনে করে যে একটা মানুষের বয়স মোটামুটি 17-18 হলে পারে তাকে ব্যাপটিজমের মাধ্যমে চার্চে ইনক্লুড করা যায়। তাছাড়া ছোটোবেলায় তো তুমি যে কোনো ধর্মে তাকে নিয়ে যেতে পারবা, এটা তো তার বিশ্বাসের উপর ডিপেন্ড করছে না। এখানে তার কোনো বিশ্বাসের ব্যাপার না, এটা তুমি সিস্টেমটা তৈরি করেছো তাই তুমি তাকে দিয়ে কাজটা করছো। সে এখন এইটা মানবে কি মানবে না, এই জিনিসটাকে বিভিন্ন চার্চে বিভিন্ন মতবাদ আছে, ঠিক আছে তো। তাহলে দেখো এই যে বড় মানুষকে কি কি করা হচ্ছে, পুকুরে বা কোনো ট্যাঙ্ক থাকে, অনেক সময় চার্চের ভিতরেই একটা ট্যাঙ্ক মতো করা থাকে, যেখানে যদি কখনো কাউকে ব্যাপটিজম করানো হয় তখন তাকে ওই পানির ভিতরে এইভাবে সিম্বলিকলি চুবানো হয়। তাকে মনে করা হয় যে পানির মাধ্যমে পুরো শরীর তার পরিষ্কার হয়ে গেল, তার পাপ সব ধুয়ে গেল, এখন নতুন করে সে এই চার্চের ইনক্লুডেড হলো, ঠিক আছে তো। এরকম একটা সিস্টেম আর কি। তো এই বিশ্বাসটাকে বলা হয় কি, ব্যাপটিজম। কি বুঝতে পেরেছো কথাটা? জি তাহলে স্যার। ব্যাপটিজম কি, দ্য ক্রিশ্চিয়ান রিলিজিয়াস রাইট অফ স্প্রিংকলিং ওয়াটার অন টু আ পার্সনস ফরহেড অর ইমার্সন অফ দেম ইন ওয়াটার। তাই তো, পানিতে হয় ডোবানো আর না হয় পানি ছিটিয়ে দেওয়া। এটা কি নির্দেশ করছে, সিম্বলাইজিং পিউরিফিকেশন অর রিজেনারেশন অর অ্যাডমিশন টু দ্য ক্রিশ্চিয়ান চার্চ, ঠিক আছে। ইন ম্যানি ডিনোমিনেশনস ব্যাপটিজম ইজ পারফর্মড অন ইয়ং চিলড্রেন অ্যান্ড ইজ অ্যাকম্পানিড বাই নেম গিভিং। এই যে বললাম যে নামকরণ করানো হয়, ঠিক আছে, নামকরণ করা হয়। দেখো আমরা যেহেতু শেক্সপিয়ারের মৃত্যুসাল সম্পর্কে জানি না বা জন্মসাল সম্পর্কে জানি না, তার জন্য ওখানে দেখো একটা কথা বলা আছে, তো নেটের সমস্যা। আচ্ছা, এখানে হয়তো সে কথাটা নেই, তোমাদের বইও থাকতে পারে, যে তার এই মৃত্যুর তারিখ নিয়ে, ঠিক আছে তো, এটা নিয়ে বা হচ্ছে তার জন্মের তারিখ নিয়ে, দেখো সব উভয় হচ্ছে কি 23 এপ্রিল, হ্যাঁ। তো বলা হয়ে থাকে তার জন্মের সালটা বা তারিখটা মানে একদম এক্সাক্ট না। তার জন্মের এটা তারিখটা মেনলি পাওয়া যায়নি, পাওয়া গেছে তার ব্যাপটিজমের ডেটটা, যদিও অবশ্য ব্যাপটিজমের সময় তার জন্মের তারিখটা উল্লেখ থাকে, হ্যাঁ। ওইখানে যখন চার্চের নাম ইনক্লুড করা হয় তখন তার জন্ম কবে হয়েছে, তার বাবা মা তার নাম কি দিচ্ছে, তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, এছাড়াও থাকে একজন করে গডফাদার বা ফস্টার প্যারেন্ট, হ্যাঁ, যে বাবা মায়ের অনুপস্থিতিতে বা তাদের মৃত্যু হলে পারে ওই সন্তানকে দেখভাল করবে হচ্ছে এই পিতারা, এরকম সিস্টেম আছে।
তো এখানে যাও, ওই ব্যাপটিজমের মাধ্যমে কি করা হচ্ছে, একটা মানুষকে, তাকে একটা চার্চ ইনক্লুড করা হচ্ছে বা ক্রিশ্চিয়ানিটিতে দীক্ষিত করা হচ্ছে। তো এইরকম একটা চার্চের মধ্যে ইনক্লুডেড ছিলেন হচ্ছে এই মার্টিন লুথার কিং জুনিয়র, এবং তিনি ছিলেন কি একজন ব্যাপটিস্ট মিনিস্টার। মিনিস্টার মানে বুঝো, মিনিস্টার এবং অ্যাক্টিভিস্ট। মিনিস্টার মানে কি, মন্ত্রী। হুম, জি স্যার। চার্চের মিনিস্টার মানে মন্ত্রী না, ঠিক আছে? তো চার্চের মিনিস্টার মানে হচ্ছে পাদ্রি, প্রিস্ট, ঠিক আছে? হুম, পাদ্রি বা প্রিস্টকে বোঝায়। তৎকালীন সময়ে আসলে আমরা যেমন দেশীয়ভাবে যেগুলো দেখতেছি, এগুলো আসলে তৎকালীন সময়ে আমরা যে মিনিস্টার, এমপি এগুলো ভাবি, আসলে এই ব্যাপারগুলো এসেছে এই চার্চের এই সকল হায়ারকিক্যাল সিস্টেম থেকে। হ্যাঁ, এগুলো এখান থেকেই মেনলি আসা। ডিন, তারপরে এই জাতীয় যে কথাগুলো আমরা পাই, এগুলো মেনলি ওই সময়ের। আজ তো যাই হোক, তাই বলছে তিনি ছিলেন একজন মিনিস্টার এবং অ্যাক্টিভিস্ট। অ্যাক্টিভিস্ট মানে হচ্ছে কর্মী। তিনি কি করতেন, মানুষের মানে অধিকার আদায়ের জন্য, বিশেষ করে ব্ল্যাক পিপলদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন আন্দোলনের সাথে কিন্তু তিনি যুক্ত ছিলেন। এবং বিশেষ করে তিনি অহিংস আন্দোলন বা নন ভায়োলেন্স, এছাড়া সিভিল ডিসঅবিডিয়েন্স, এই জাতীয় কিছু আন্দোলনের মাধ্যমে তিনি জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করছিলেন। ঠিক আছে? তো বিশেষ করে দেখো, ইন্সপায়ার্ড বাই হিজ ক্রিশ্চিয়ান বিলিভস অ্যান্ড নন ভায়োলেন্ট অ্যাক্টিভিজম অফ মহাত্মা গান্ধী। তাহলে তিনি একজন মহাত্মা গান্ধীর একজন কি ছিলেন, অনুসারী ছিলেন। এবং মহাত্মা গান্ধী যেমন অহিংস আন্দোলনে বিশ্বাস করত, তাই তো তেমনি মার্টিন লুথার কিং জুনিয়রও এই অহিংস আন্দোলনে কিন্তু বিশ্বাস করতেন। তাই তো তিনি চাননি যেখানে কোনো হিংসাত্মক যুদ্ধ, বিগ্রহ এগুলো হোক, এবং সেগুলো তার এই বক্তব্যের মাধ্যমে আমরা পাবো আর কি এটা। এরপর দেখো, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন অন অক্টোবর 14, 1964। 1964 সালে তিনি নোবেল পুরস্কার পান। কিসের জন্য? শান্তিতে নোবেল পুরস্কার পান। কারণ কি, তিনি রেশিয়াল ইনইকুয়ালিটির বিরুদ্ধে যুদ্ধ করছিলেন নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্সের মাধ্যমে। ঠিক আছে? তো অহিংস প্রতিরোধ মাধ্যমে তিনি এই কাজগুলো করছিলেন। কি কথা বুঝতে পারতেছো? এগুলো একটু খেয়াল রাখবা, যেগুলো বেসিক বিষয়। এবং দেখো কি বলা হচ্ছে, 1965 সালে হি হেল্প অর্গানাইজ 2 of the 3 সেলমা টু মন্টেগোমারি মার্চেস। মার্চ মানে বুঝো তো, ওই যে মার্চ হয় না, মার্চ মানে হচ্ছে পদযাত্রা করা, তাই তো? এক জায়গা থেকে আন্দোলন স্বরূপ জি স্যার। আরেক জায়গাতে পায়ে হেঁটে যাওয়া। তাহলে 3 মার্চ সেলমা থেকে মন্টেগোমারি পর্যন্ত 3টা মার্চ হয়েছে এরকম। তার ভিতরে 2টা অর্গানাইজ হয়েছে তার সাহায্যেই। মানে তিনি চাচ্ছিলেন যে বিশেষ করে ব্ল্যাক পিপলদের এবং আমেরিকা যে অন্যান্য দেশের বিরুদ্ধে, হ্যাঁ, বিভিন্ন ক্যাপিটালিজম ছড়িয়ে দিয়ে, যুদ্ধ ছড়িয়ে দিয়ে যা তাদের ক্ষতি করতেছে, এদের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ তিনি কিন্তু এই আন্দোলনগুলো করেছেন। তাই বলছে, ইন 1968 কিং ওয়াজ প্ল্যানিং আ ন্যাশনাল অকুপেশন অফ ওয়াশিংটন ডিসি। আর 1968 সালে তিনি কি করছিলেন, মানে পুরো ওয়াশিংটন ডিসি বা রাজধানীতে যাবে বলে তিনি ভেবেছিলেন। টু বি কল্ড দ্য পোর পিপলস ক্যাম্পেইন, যেটাকে তিনি পোর পিপলস ক্যাম্পেইন বলে নামকরণ করেছিলেন। কিন্তু কি হলো, হোয়েন হি ওয়াজ অ্যাসাসিনেটেড অন এপ্রিল 4 ইন মেমফিস, টেনেসি। কিন্তু দুঃখের বিষয়, আন্দোলনের আগেই, ঠিক আছে তো, তিনি টেনেসিতে অ্যাসাসিনেটেড হন। তো আসলে দেখো, তার মৃত্যুতে কি হলো, তাকে আমরা দেখলাম যে তিনি যে বিষয়ে আন্দোলন করছিলেন সেটাকে প্রতিরোধ করার জন্য, তাই তো, সেটাকে পরাভূত করার জন্য মানুষ, যে লোকটা বা যে মানুষটা এটার বিরুদ্ধে অ্যাক্টিভলি, হ্যাঁ, মানে কাজ করছেন, তাকে হত্যা করে দেওয়া হলো। মানে কি, আন্দোলনগুলোকে দমানোর জন্য, তাই না? তাহলে কারা করতে পারে বলো, এই হত্যাটা কারা করতে পারে? বাংলাদেশিরা গিয়ে করছে? ওনার অপোজিটের লোক। হ্যাঁ, অপোজিট কারা হতে পারে বলো তো? যারা দাস প্রথাকে যারা পছন্দ দাসপ্রথা করত বা চাইছিল। সমর্থন হ্যাঁ, করত। যারা দাস প্রথার পক্ষে ছিল, তাই না? এবং তারা চায়নি এটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাক, কারণ এনাকে হয়তো মারতে পারলেই হয়তো আমাদের জন্য উপকার হবে,
আমরা দাসপ্রথাটাকে দমন করতে পারবো, এরকম। তাহলে এদিকে মনে করো আমরা দেখেছি বেশ কিছু মানুষকে কিন্তু এভাবে হত্যা করা হয়েছে। হ্যাঁ, সেটা বাংলাদেশ হতে পারে, ইন্ডিয়াতেও হয়েছে, পাকিস্তানেও হয়েছে। হ্যাঁ, ভালো ভালো জায়গায় যারা সাধারণ মানুষের অধিকারের জন্য আন্দোলন করেছে তারাই কোনো না কোনোভাবে হত্যার শিকার হয়েছেন। ওকে, তাহলে এই যে হচ্ছে ব্যাপটিস্ট চার্চ, এখানে সেটা বলা হয়েছে ব্যাপটিস্ট কী জিনিস, তো একটু পড়ে নিও। লিঙ্কন মেমোরিয়াল, পিছনের কিছু ব্যাকগ্রাউন্ড আমরা একটু দেখে যাই, কারণ এগুলো ভাষণে আছে, তা নাহলে আমরা বুঝবো না। লিঙ্কন মেমোরিয়াল কি? এই লিঙ্কন বলতে কাকে বোঝানো হচ্ছে বলো তো? আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কনকে। তাহলে ওই যে গেটিসবার্গ, তাই তো, যে স্থানটা, সেটার কথা কি মনে আছে? জি স্যার। গেটিসবার্গ কি কোনো শহরের নাম, কোনো ছোট জায়গার নাম, নাকি কোনো বিল্ডিং বাড়ির নাম বা প্রতিষ্ঠানের নাম? গেটিসবার্গ কি একটা একটা জায়গার নাম। একটা জায়গার নাম, তাই তো? জায়গা। হ্যাঁ, গেটিসবার্গ একটা জায়গার নাম। তো লিঙ্কন যে আন্দোলনটা করেছিল এবং তিনি যে ভাষণটা দিয়েছিলেন, ঠিক আছে, তো যে গেটিসবার্গে দাঁড়িয়ে সেখানে কি করা হয়েছে? এই আব্রাহাম লিঙ্কনকে স্মরণ করে একটা মেমোরিয়াল তৈরি করা হয়েছে, ঠিক আছে, তো লিঙ্কন মেমোরিয়াল। যদি আমরা একটু এখানে দেখি, এই যে পুরোটা একটা কমপ্লেক্স, যেমন আমাদের কি আছে, আমাদের মেমোরিয়াল আছে না বিভিন্ন, বিশেষ করে স্মৃতিসৌধ আছে। জি স্যার। জি স্যার। হ্যাঁ, কোথায় অবস্থিত আমাদের স্মৃতিসৌধ? শহীদ মিনার, তাই তো? স্মৃতিসৌধটা কোথায় অবস্থিত? সাভারে। ঢাকা সাভারে। হ্যাঁ, তাহলে এই যে হচ্ছে লিঙ্কন মেমোরিয়াল। হ্যাঁ, এই যে, আর এখানে লিঙ্কনের একটা এরকম একটা চেয়ার সহ তাকে তার ইয়ে করা আছে, ঠিক আছে তো? এই এটাও একটা স্মৃতিসৌধের মতো লাগছে আমাদের। স্মৃতিসৌধের সামনে কিন্তু এরকম ট্যাঙ্ক আছে একটা। হ্যাঁ, এই যে এরকম দেখতে, এই জায়গাতে দেখো, এই যে এই মেমোরিয়ালের এই যে স্কাল্পচারটা, এখানে এইটা দেওয়া আছে, এই যে এখানে বসে আছে। তো যাই হোক, তো এটা হচ্ছে লিঙ্কন মেমোরিয়াল। এই লিঙ্কন মেমোরিয়ালটা দেখো ইজ দ্য ফর্ম অফ আ গ্রিক ডরিক টেম্পল। হ্যাঁ, গ্রিক দেবতাদের জন্য প্রার্থনা করা হতো, এরকম গ্রিসে বিভিন্ন টেম্পল আছে কিন্তু এরকম, তা ওরই আদলে এটাকে তৈরি করা। এবং কন্টেন্টস কি আছে? আর লার্জ সিটেড স্কাল্পচার অফ আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন বসে আছে এই সামনে, তাই না, এই জায়গাতে ভিতরে এরকম একটা স্কাল্পচার সহ তৈরি করা আছে। অ্যান্ড ইনস্ক্রিপশন অফ টু ওয়েল নন স্পিচেস বাই লিঙ্কন। এবং আব্রাহাম লিঙ্কন যে দুইটা ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণগুলো ওই পিছনের দেওয়ালে ইনস্ক্রিপশন করে বা ইনস্ক্রাইব করা আছে। দ্য গেটিসবার্গ অ্যাড্রেস অ্যান্ড হিজ সেকেন্ড ইনঅগ্রাল অ্যাড্রেস। হ্যাঁ, তাহলে তিনি হচ্ছেন গেটিসবার্গ অ্যাড্রেস দিয়েছিলেন, সাথে সাথে এইটাকে, এই যে মেমোরিয়ালটাকে, বা হচ্ছে তোমার ওই যে গেটিসবার্গের যে মেমোরিয়ালটা তৈরি করা হয়েছে বিশেষ করে সৈনিকদের জন্য, তাই না, যারা মারা গেছে, তাদের ওইটা উদ্বোধন অনুষ্ঠানে তিনি কিন্তু ওটা আরেকটা ভাষণ দিয়েছিলেন। এই দুটো ভাষণ এখানে আছে। দ্য মেমোরিয়াল হ্যাজ বিন দ্য সাইট অফ ম্যানি ফেমাস স্পিচেস। তারপর থেকে অনেকেই এই মেমোরিয়ালের সামনে এসে ভাষণ দিয়েছে। তাই বলছে এই মেমোরিয়াল, এখানে তো লিঙ্কন ভাষণ দিয়েছিলেন, তার পরবর্তীতে অনেক নেতারা এসে এই টেম্পলের এখানে দাঁড়িয়ে কিন্তু তারা কি করেছে, ভাষণ দিয়েছে। তাই বলছে যেমন হচ্ছে ইনক্লুডিং মার্টিন লুথার কিং জুনিয়র আই হ্যাভ আ ড্রিম। তাহলে আই হ্যাভ আ ড্রিম ভাষণটাও কিন্তু তিনি এখান থেকেই দিয়েছেন। ডেলিভার্ড অন অগাস্ট 28, 1963 ডিউরিং দ্য র্যালি অ্যাট দ্য এন্ড অফ মার্চ অন ওয়াশিংটন। তাহলে একটা মার্চ, তাই তো? এই মার্চ মানে কি? পদযাত্রা। হ্যাঁ, তাই তো। না, এইখানে মার্চ মানে কি? এখানে তো বড় হাতে দেওয়া আছে। র্যালি মানে এখানে র্যালি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য মার্চ। এটা আমার মাসের না। মার্চ আমাদের চলছে এইটুকু। এটা কি হবে অরিজিনালি বলো তো দেখি, কি বলতে পারো তোমরা? এটা হচ্ছে মাসের নাম না, এটা আসলে মার্চ, ঠিক আছে তো? হ্যাঁ, কারণ ঘটনাটা ঘটেছে কবে? আগস্ট 28। ভাষণটা দিয়েছিলেন তিনি 28 আগস্ট। তাহলে মার্চ, ওই মাসটা কি আসবে এখানে বলো তো?
তার মানে একটা দীর্ঘ না, স্যার। পদযাত্রার শেষের দিকে তার একটা র্যালি করেছিলেন, তাই তো? সেই র্যালির পরেই ভাষণটা দেওয়া হয়েছিল, এটা এখানে বলা হয়েছে। অনেকে এটা মাসের নাম মনে করতে পারো, মাসের নাম না, এটা আসলে এটাকে। তো এটা হচ্ছে লিঙ্কন মেমোরিয়াল। তারপর হচ্ছে গেটিসবার্গ অ্যাড্রেসের কথা তো মনেই আছে আমাদের, ওটা আমি আর পড়ছি না, কারণ ওটার সাথে এটা ইনক্লুডেড। এই যে গেটিসবার্গ অ্যাড্রেসে তিনি কী করেছিলেন, এইখানে একটা কি এই ব্যাটল গ্রাউন্ডকেই একটা সেমিটারি বা শেষ আশ্রয়স্থল হিসাবে গ্রহণ করেছিলেন, তাই না? হ্যাঁ, দিয়ে যারা মারা গেছে এখানে তাদের স্মৃতিস্মারক হিসাবে এটাকে ব্যবহার করা হচ্ছে, এইটা। ওকে, তো ঠিক ওই জায়গাতেই মার্টিন লুথার কিং জুনিয়র কী করেছেন, ভাষণ দিয়েছেন। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো? দেখো কত মানুষ, জি স্যার। হ্যাঁ, হাজার হাজার মানুষ এখানে এসেছে। তাহলে আগস্ট 28, 1963, মার্টিন লুথার কিং জেআর জুনিয়র। তার বাবার নাম কি বলো তো? মার্টিন লুথার কিং সিনিয়র। সিনিয়র, হ্যাঁ। ওকে, তাহলে আমরা পড়াটা শুরু করি। গেটিসবার্গ অ্যাড্রেস কীভাবে শুরু হয়েছিল, কী দিয়ে শুরু হয়েছিল বলো তো? মনে আছে কারো? সিভিল ওয়ার দিয়ে। 20 স্কোর। না, 4 স্কোর 7 ইয়ার্স এগো, তাই না? হ্যাঁ, 4 স্কোর অ্যান্ড 7 ইয়ার্স এগো। তাহলে 4 স্কোর মানে কত বছর? 80 বছর। 80 বছর। 7 বছর, টোটাল হচ্ছে 87 বছর। তাহলে আব্রাহাম লিঙ্কন যখন ভাষণটা দিচ্ছেন, এটা কত? 1963 সালে, তাই না? সরি, মার্টিন লুথার কিং জুনিয়র দিচ্ছেন কত? 1963 সালে। আর ঠিক 1863 সালে 100 বছর আগে, ঠিক 100 বছর আগে, তাই তো? 1863 সালে আব্রাহাম লিঙ্কন এখানে ভাষণ দিয়েছিলেন। ঠিক আছে তো? তাহলে 100 বছর পূর্তি কিন্তু এটা। তো এখানে আব্রাহাম লিঙ্কন জুনিয়র, মার্টিন লুথার কিং জুনিয়র কীভাবে শুরু করছেন, যে আই অ্যাম হ্যাপি টু জয়েন উইথ ইউ টুডে। তাই তো, আজকে আপনাদের সাথে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। ইন হোয়াট, তাই তো, যাতে যে মানে যেখানে আমি যুক্ত হয়েছি সেটা কি হবে, উইল গো ডাউন ইন হিস্ট্রি, যেটা ইতিহাসে লেখা থাকবে কি হিসাবে, অ্যাজ দ্য গ্রেটেস্ট ডেমনস্ট্রেশন অফ ফ্রিডম ইন দ্য হিস্ট্রি অফ আওয়ার নেশন। তাহলে আমাদের জাতির ইতিহাসে এই যে আজকে যে জনসভাটা করেছি আমরা, এই জনসভাটা বা ডেমনস্ট্রেশনটা, তাই তো, ফ্রিডমের জন্য ডেমনস্ট্রেশন হিসাবে, হ্যাঁ, স্বাধীনতার জন্য আন্দোলন হিসাবে, জনসভা হিসাবে, এটা আমাদের জাতির ইতিহাসে গ্রেটেস্ট একটা ডেমনস্ট্রেশন বা জনসভা হিসাবে স্মরণীয় হয়ে থাকবে। গো ডাউন মানে কি, স্মরণীয় হয়ে থাকা, তাই না? তাহলে ইন হোয়াট উইল গো ডাউন ইন হিস্ট্রি, তাহলে ইতিহাসে যেটা স্মরণীয় হয়ে থাকবে একটা বিশাল বা সবচেয়ে বড় একটা জনসভা হিসাবে, যে জনসভাটা করা হয়েছে কার জন্য, ফর ফ্রিডম বা স্বাধীনতার জন্য। কি কথা বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, এরপর কি বলতেছে দেখো, এই যে 5 স্কোর ইয়ার্স এগো মানে কি, দেখো এই যে, হ্যাঁ, 5 স্কোর ইয়ার্স এগো, 100 বছর আগে। আর গ্রেট আমেরিকান, এই গ্রেট আমেরিকান বলতে কাকে বোঝানো হচ্ছে? আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কনকে, তাই তো, প্রায় 100 বছর আগে। ইন হুজ সিম্বলিক শ্যাডো উই স্ট্যান্ড টুডে, যার প্রতীকী ছায়ার নিচে আমরা দাঁড়িয়ে আছি। এই যে লিঙ্কন মেমোরিয়ালে আমরা দাঁড়িয়ে আছি, মনে করতে হবে যে এখানে তিনি আছেন, তার উপস্থিতি এখানে আমরা হয়তো আঁচ করতে পারছি। ঠিক আছে তো, হয়তো মনে মনে ফিল করতে পারছি। যেখানে তিনি কি করেছিলেন, যেখানে দাঁড়িয়ে সাইন দ্য ইমানসিপেশন প্রোক্লেমেশন, আব্রাহাম লিঙ্কন কি ইমানসিপেশন প্রোক্লেমেশন দিয়েছিলেন না? হ্যাঁ, স্লেভদেরকে মুক্ত করে বা স্বাধীন করে একটা ঘোষণা দিয়েছিলেন তো, নাকি? স্যার তাহলে তিনি কি করেছিলেন, এখানে ভাষণ দিয়েছিলেন, এবং সাথে সাথে দাসদের মুক্ত করার জন্য আব্রাহাম লিঙ্কন এখানেই ইমানসিপেশন প্রোক্লেমেশন সাইন করেছিলেন। আর ঠিক তারই সিম্বলিক শ্যাডোর নিচে, কারণ এই জায়গাটা মনে করা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের একটা ছায়া আছে, তো তারই প্রতীকী ছায়ার নিচে আমরা দাঁড়িয়ে আজকে কথা বলছি। বলছে দিস মোমেন্টাস ডিক্রি, এই মোমেন্টাস ডিক্রি বলতে কোনটাকে বোঝানো হচ্ছে, এই ভাষণটাকে নাকি ইমানসিপেশন প্রোক্লেমেশনটাকে?
এমানসিপেশন হ্যাঁ, কারণ এটা আইন, তাই না? ডিক্রি মানে কি? আইন। তাহলে এই গুরুত্বপূর্ণ আইনটা মানে ইমানসিপেশন প্রোক্লামেশন কেম অ্যাজ আ গ্রেট বেকন লাইট অফ হোপ, যেটা একটা আশার আলো হিসাবে এসেছিল কাদের কাছে? টু মিলিয়নস অফ নিগ্রো স্লেভস, হাজার হাজার লক্ষ লক্ষ নিগ্রো স্লেভদের কাছে এই ইমানসিপেশন প্রোক্লামেশনটা একটা আশার আলো হিসাবে এসেছিল বা দেখা দিয়েছিল। এই ঘোষণার মাধ্যমে লক্ষ লক্ষ নিগ্রো স্লেভদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছিল। কারণ কি? তার আগে যে নিগ্রোরা কী করছিল, যার আগে হ্যাড বিন সিয়ার্ড ইন দ্য ফ্লেমস অফ উইদারিং ইনজাস্টিস, যারা ধ্বংসাত্মক অন্যায় অবিচারের অধীনে বা তাপে, তাই তো, পুড়ে শেষ হয়ে যাচ্ছিল। সিয়ার্ড মানে কি? পুড়ে ছাই হয়ে যাওয়া। ইন দ্য ফ্লেমস অফ উইদারিং ইনজাস্টিস মানে ধ্বংসাত্মক অন্যায় অবিচারের আগুনে পড়ে, তাই তো, যে নিগ্রোরা এতদিন পুড়ে যাচ্ছিল। এখানে পুড়ে যাওয়া বলতে কি আসলে পুড়ে যাওয়া বোঝাচ্ছে নাকি সিম্বলিক অর্থে কষ্ট পাওয়া বোঝাচ্ছে? সিম্বলিক হ্যাঁ, তাহলে এখানে তাই বলছে তাদের জন্যই এটা একটা আশার আলো হিসাবে দেখা দিয়েছিল ইমানসিপেশন প্রোক্লামেশনটা। তাহলে ইমানসিপেশন প্রোক্লামেশন এই ভাষণ দেওয়ার কত বছর আগে সাইন করা হয়েছে বলো তো? কত বছর? একশো বছর। কি বুঝতে পারোনি? জি স্যার। জি স্যার। তাই বলছে ইট কেম অ্যাজ আ জয়াস ডেব্রেক, অতএব এটা একটা আনন্দের ভোর হিসাবে এসেছিল টু এন্ড দ্য লং নাইট অফ দেয়ার ক্যাপটিভিটি, তাই না? এই যে দীর্ঘদিন ধরে সেই আমেরিকা কবে আবিষ্কৃত হয়েছে তারপর থেকে এখানকার নিগ্রোরা এই হোয়াইট পিপলদের বা এই আমেরিকায় যারা হোয়াইট পিপল আছে তাদের অধীনেই দাস হিসাবে কাজ করে আসছে। আর এই দীর্ঘ বন্দিদশা থেকে তাদের মুক্তির একটা আশার আলো হিসাবে এই ইমানসিপেশন প্রোক্লেমেশনটা এসেছিল। ঠিক আছে? কিন্তু দুঃখের বিষয়, বাট 100 ইয়ার্স লেটার, তাহলে আজকে আরও 100 বছর পরেও তারা কি স্বাধীনতা পেয়েছে? বলো। জি না। তাই বলছে দেখো কি 100 ইয়ার্স লেটার, এই 100 বছর পরেও উই মাস্ট ফেস দ্য ট্র্যাজিক ফ্যাক্ট, আমরা এখনও সেই করুণ, তাই তো, যে সত্য তার মুখোমুখি হচ্ছি। সত্যটা কি? দ্যাট দ্য নিগ্রো স্টিল ইজ নট ফ্রি, নিগ্রোরা এখনো কি? মুক্ত নয়। হ্যাঁ, স্বাধীন নয়, মুক্ত নয়। 100 ইয়ার্স লেটার, এখনও 100 বছর পরে, দ্য লাইফ অফ দ্য নিগ্রো ইজ স্টিল স্যাডলি ক্রিপলড বাই দ্য মেনাকলস অফ সেগ্রিগেশন, এখনও নিগ্রোদের লাইফ কি হয়ে আছে? এখনও তত করুণভাবে ক্রিপলড হয়ে আছে, অচল হয়ে আছে। কিসের দ্বারা? বাই দ্য সেগ্রিগেশন অফ, কী হবে দেখো, মেনাকলস অফ সেগ্রিগেশন মানে কি? বিচ্ছেদের হাত করা, অ্যান্ড দ্য চেইনস অফ ডিসক্রিমিনেশন, এবং বৈষম্যের যে শৃঙ্খল এর দ্বারা এখনও তারা আবদ্ধ হয়ে আছে। মানে মূল কথা হলো বিচ্ছেদ ও বৈষম্যের দ্বারা এখনও তারা ব্যাপকভাবে অত্যাচারিত হচ্ছে। 100 বছর পেরিয়ে গেছে তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে, কিন্তু কেউ সেই স্বাধীনতাকে বাস্তবায়ন করেনি। কারণ কি? আব্রাহাম লিঙ্কন তো মারা গেল তারই দুই বছর পরে। তাহলে এটা কার্যকরী হয়েছিল কি হয়নি তা তো কে জানবে? হ্যাঁ, কারণ সবাই তাদের স্বার্থ নিয়ে ভাবছে, তাই না? প্রত্যেকটা আন্দোলন পরবর্তী যারা আন্দোলন করে তাদেরকে কি করে? টাকাওয়ালার ব্যক্তিরা, শক্তিশালী ব্যক্তিরা, রাজনৈতিক ব্যক্তিরা বাকিদের কিনে নেয়, দিয়ে আন্দোলন যে উদ্দেশ্যে হয় সবসময় সেটা বাস্তবায়ন অধিকাংশ ক্ষেত্রেই হয় না, আর না হয় তাকে হত্যা করে দেয়। যে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাকে হত্যা করে। এই দুইটা পদক্ষেপের মাধ্যমে কি করে? মোটামুটি ওই মানুষগুলো যাদের বিরুদ্ধে সংগ্রাম করা হচ্ছে তারা কি করে? যারা সংগ্রাম করছে তাদেরকে দমনের চেষ্টা করে। তো হয়তোবা আব্রাহাম লিঙ্কনের মৃত্যুর পর এভাবেই সব কিছু দমিত হয়ে গিয়েছিল, কেউ আর এটার, তাই তো, ইমানসিপেশন প্রোক্লেমেশনটাকে বাস্তবায়ন করার চেষ্টা করেনি। তাই বলছে 100 ইয়ার্স লেটার, এখনও সেই 100 বছর পরেও, দ্য নিগ্রো লিভস অন আ লনলি আইল্যান্ড অফ পোভার্টি, এখনও নিগ্রোরা
দারিদ্রতার সেই লনলি আইল্যান্ডে বসবাস করছে। তারা কি আইল্যান্ডে বসবাস করছে নাকি এটা সিম্বলিক আইল্যান্ড বোঝানো হচ্ছে? তারা কি আমেরিকাতে? সিম্বলিক আইল্যান্ড। যে পুরো আমেরিকাকে যদি আমরা একটা সমুদ্র ধরি, সম্পদের সমুদ্র, তাই বলছে দেখো ইন দ্য মিডস্ট অফ আ ভাস্ট ওশেন অফ ম্যাটেরিয়াল প্রসপারিটি, তাহলে যেখানে আজকে যদি আমরা কোনো একটা দেশের কথা বলি যে কোন দেশটা সব কিছু থেকে উন্নত, এক কথায় কার নাম আসবে বলো? কার নাম বলবা? আমেরিকা। হ্যাঁ, তাই তো, সেনাবাহিনী, অর্থনীতি, তাই তো, সব কিছু, বিজ্ঞান, প্রযুক্তি যদি ভাবি তাহলে অটোমেটিক আমেরিকার কথা আসতেছে। এবং মোটামুটি স্যার এখন তো চীন এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, চীন তো এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম তো এগিয়ে যাওয়ার দেশ তো অনেক আছে, কিন্তু এক নম্বরে কাকে ধরবো আমরা? চীনকে? আমেরিকাই আছে এখন এক এখনো নম্বরে। প্রযুক্তির 90%, মানে 99 বলতে পারি, বলা যায় 95%ও বলতে পারি যে প্রযুক্তির অধিকাংশ কোথা থেকে পরিচালিত হচ্ছে বলো? এই যে আমরা ফেসবুক, ইন্টারনেট থেকে শুরু করে প্রযুক্তির যা কিছু দেখতেছি সে কোথা থেকে হচ্ছে? চায়না থেকে? আমেরিকা। আমেরিকা থেকে। আমেরিকা। বিজ্ঞান তুমি যদি বলো, হ্যাঁ, কোথা থেকে হচ্ছে? সব এগুলো শিক্ষা দীক্ষা উন্নয়ন সব কিছু দেখা যাচ্ছে ওই একটা দেশ থেকে হচ্ছে। হ্যাঁ, সব দিক থেকে হচ্ছে, কিন্তু ওই দেশের অংশগ্রহণটা বেশি। তো এই দিক থেকে আমেরিকা হচ্ছে কি ম্যাটেরিয়াল প্রসপারিটির একটা বিশাল সমুদ্রের মতো, হ্যাঁ, যেন উন্নয়নের যেন কোনো শেষ নেই, এর যেন কোনো সীমা নেই। সেখানেও দেখো তারা সব কিছু উন্নত হলেও মানসিকতার দিক থেকে আমরা এখন ওই ফকিরই আছি। আমরা শিক্ষা দিকে উন্নত হতে পারি, পোশাকে আশাকে আমরা জাঁকজমকতা দেখাতে পারি, কিন্তু মানুষ হিসাবে আমরা ওই স্বার্থবাদী, ওই হিংসুটে, ওই অন্যের প্রতি কী করা, দমন পীড়ন চালানোর মানসিকতা আমাদের সবসময়ই থাকে। সে তুমি একটা অশিক্ষিত রিক্সাওয়ালা থেকে শুরু করে দেখো আর একদম বিশাল প্রতিষ্ঠানের মালিক থেকে দেখো, সবার মানসিকতা আমাদের ওই একই, যে অন্যকে কীভাবে খাটিয়ে নেওয়া যায়, অন্যকে কীভাবে দমন পীড়ন করা যায়। হ্যাঁ, এই জিনিসটা থাকে। ব্যতিক্রম মানুষ আছে। তো যাই হোক, তাই বলছে কি যে এরকম আমেরিকার বিশাল একটা উন্নয়নের সমুদ্রের মধ্যেও এই নিগ্রোরা যেন একটা ছোট্ট দ্বীপে বসবাস করতেছে, দারিদ্রতার ছোট দ্বীপে। হ্যাঁ, তারা যেন কোনো জায়গায় যেতে পারতেছে না, তার চারিদিকে আবদ্ধ হয়ে আছে। 100 years later the negro is still languishing in the corners of American society. হ্যাঁ, এখনও নিগ্রোরা আমেরিকান সমাজের কোনায় কোনায় এখনও তারা কি করছে, ল্যাঙ্গুইশ করছে, কষ্টে কাতরাচ্ছে, যেমন অসুস্থ হলে মানুষ কাতরায়। অ্যান্ড ফাইন্ড হিমসেলফ অ্যান এক্সাইল ইন হিজ ওন ল্যান্ড। এটা প্রত্যেকটা সময়ই ঘটেছে না, যে নিজের দেশে তারা কি হচ্ছে, নির্বাসিত বা পরবাসীর মতো হচ্ছে। যেমন ইংল্যান্ডের অধীনে আমরা দেখব যে আফ্রিকা হয়েছে, এদিকে ইংল্যান্ডের অধীনে এশিয়া মহাদেশের ভারত, বাংলাদেশ, মায়ানমার, এখানকার মানুষগুলো হয়েছে, তাই না? মানে আমরা দেখতেছি কি অধিকাংশ ক্ষেত্রেই ইম্পেরিয়ালিজম, ক্যাপিটালিজম, কলোনিয়ালিজম, এই ইজমগুলো কী করছে, দরিদ্র মানুষগুলোকে অত্যাচার করতেছে এবং দিনের দিনে আরও দরিদ্র করতেছে। আর এরা ফুলে ফেপে প্রসপারিটির শীর্ষে পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, তাই বলছে। অ্যান্ড তার জন্য কী হচ্ছে দেখো, যে 100 বছর চলে গেছে, আব্রাহাম লিঙ্কন এমানসিপেশন প্রোক্লামেশন দিয়ে একটা আশার আলো দেখিয়ে গেছে, কিন্তু সে আলো আশার মুখ দেখেনি, তাই বলছে। অ্যান্ড সো উই হ্যাভ কাম হেয়ার টুডে, সুতরাং আজকে আমরা এসেছি কী করার জন্য, টু ড্রামাটাইজ অ্যান অ্যাপালিং কন্ডিশন, একটা আতঙ্কজনক, একটা করুণ পরিস্থিতিকে আমরা এখানে উপস্থাপন করার জন্য এসেছি, যে আজকে আমরা তুলে ধরব যে নিগ্রোরা এখনও কেন তাদের স্বাধীনতা পাইল না, এখনও কেন তারা সেই ইমানসিপেশন প্রোক্লামেশনের অধীনে যে অধিকার তাদের দেওয়া হয়েছে সে অধিকার কেন তারা ভোগ করতে পারছে না। এটাকে ড্রামাটাইজ করার জন্য আমরা এখানে এসেছি। কি কথা বোঝা গেল? জি স্যার। জি স্যার। অতএব ইন আ সেন্স মূল কথা বলতে গেলে যে উই হ্যাভ কাম টু আওয়ার নেশনস ক্যাপিটাল টু ক্যাশ আ চেক। ওই ইমানসিপেশন প্রোক্লেমেশনটা মনে করো একটা চেকের মতো, ঠিক আছে? যেমন আমি যদি কাউকে একটা চেক দিই, তা সে চেক দিয়ে কি কোনো জিনিস কিনতে পারবে? দোকানে গিয়ে চেক ভাঙাতে পারবে, যে চেকটা ভাঙিয়ে আমাকে এই মাল দেন, তাহলে সেটা ক্যাশ না করতে হবে স্যার। না? সেটা তো ক্যাশ করতে হবে নাকি? হ্যাঁ জি স্যার। জি স্যার। হাই হাই রে, দেখছো আমি কি বলেছি আর তোমরা কি করতেছো গ্রুপে? আমি তো এটা তোমাদের এখানে লিখতে বলিনি।
তাহলে একটু মেসেজ দিন, লিখতে থাকবা। কি হইলো? আচ্ছা, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। তোমাদের একটা মেসেজ দিলে সেন্সটাকে বোঝার চেষ্টা করবা, শর্ট পড়েই মেসেজ দিবা না। হ্যাঁ, একটা গ্রুপে মেসেজ দেওয়ার পর আগে পড়বা, পড়ে বুঝবা যে কি বলা হয়েছে। কেউ কেউ মেসেজ একদমই পড়ো না, আবার কেউ কেউ মানে কি বলবো, পড়েও বোঝার চেষ্টা করো না যে কি বলা হয়েছে এখানে। তোমরা বলেছিলা 30-32 জন আছো, নিয়মিত ক্লাস করবো, সেখানে 16 জন ছিলা, এখন একটু যুক্ত হয়ে 2-4 জন যুক্ত হয়েছে। তো যাই হোক, তোমাদেরকে নিয়ে আর পারা যাবে না। হ্যাঁ, আমি আর কোনো কথা বলবো না, একদম শর্ট রিমুভ করে দিব, দিয়ে ব্যাচটাকে একদম ভেঙে চুরে চুরমার করে দিব। তোমাদের নিয়ে কথা বলা মানেই মানে কি বলবো, ওই যে কথা আছে না, যে ম্যানেজারের সাথে কথা বলা, শুনছি শুনছি বলছে বলছে, আর মানে বেয়াড়া টাইপের একটা বলা আছে বাংলা কথা। হ্যাঁ, মানে তোমাদের নিয়ে পড়াশোনা করানো খুব কঠিন, অধিকাংশ। যারা নিয়মিত তাদের কথা বাদ, অধিকাংশই পড়াশোনা করো না। তারপরে দেখো, ইন আ সেন্স উই হ্যাভ কাম টু আওয়ার নেশনস ক্যাপিটাল টু ক্যাশ আ চেক। এই চেক কোনটা? চেক বলতে কাকে বোঝানো হচ্ছে? হ্যাঁ, ইমানসিপেশন প্রোক্লেমেশন। মনে করো ওটা আব্রাহাম লিঙ্কন সাইন করে গেছে, তিনি সাইন করেছেন, করে আমাদের একটা অধিকার দেওয়ার জন্য একটা চেক লিখে দিয়ে গেছেন, যেটা হচ্ছে নিগ্রোদের জন্য। এই 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 অধিকার নিগ্রোদের দেওয়া হলো, কিন্তু সেই চেক আজকে এখনও ক্যাশ করা হয়নি, মানে বাস্তবায়ন করা হয়নি। এখানে ক্যাশ করা মানে কি? বাস্তবায়ন করা। এখানে আমি বললাম, মার্টিন লুথার কিংয়ের এই ভাষণটার ক্ষেত্রে অধিকাংশ কথাবার্তা কিন্তু লিটারেল না, বুঝতে পারছো? এখানে হচ্ছে কি সিম্বলিক কথাবার্তা। এখানে ক্যাশ মানে কি আসলেই টাকার হিসাব বোঝাচ্ছে? এখানে বাস্তবায়ন করা অর্থে বোঝাচ্ছে। ওয়েন দ্য আর্কিটেক্টস অফ আওয়ার রিপাবলিক, বলছে আমাদের রিপাবলিকের যারা আর্কিটেক্ট ছিল, মানে কি আমাদের এই দেশ গঠনের যারা পূর্বপুরুষ ছিল, তারা দেশটা গঠন করে গেছে, সে ওয়াশিংটন, তাই তো, থেকে শুরু করে প্রেসিডেন্ট ছিলেন ওয়াশিংটন, সেখান থেকে শুরু করে বাকিরা যারা এই দেশ গঠনের জন্য এই যে তারা যারা কনস্টিটিউশন লিখেছে, দেখো যারা কি করেছে, রোড দ্য ম্যাগনিফিসেন্ট ওয়ার্ডস অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এবং স্বাধীনতার ঘোষণা যারা লিখে গেছে বা বলে গেছে, তারা যখন এই ওয়ার্ডগুলো লিখেছে, তারা আসলে কি করেছে? দে ওয়ার সাইনিং আ প্রমিজরি নোট টু হুইচ এভরি আমেরিকান ওয়াজ টু ফল এয়ার। অতএব এই যে তারা স্বাধীনতার ঘোষণা যখন লিখেছে, এই কনস্টিটিউশন যখন লিখেছে, আসলে তারা কি করেছে? তারা একটা অঙ্গীকার নামায় সই করেছে বলা যায়, যে অঙ্গীকার নামা প্রত্যেক আমেরিকার জন্য, তাই তো, আমেরিকানের জন্য।
প্রত্যেক আমেরিকান এই অঙ্গীকারনামার কি অধিকারী, সেটা নিগ্রো হোক, সেটা হোয়াইট হোক, সেটা খ্রিস্টান হোক, মুসলিম হোক, হিন্দু হোক, যারাই আমেরিকান হবে তারাই এর অধিকার পাবে। অতএব এত কিছুর পরও বলছে দিস নোট ওয়াজ আ প্রমিস, এই নোটটা ছিল কি, এটা একটা ছিল প্রমিস দ্যাট অল মেন, ইয়েস, সে ব্ল্যাক হোক অর হোয়াইট হোক, নাকি ব্ল্যাক মেন অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াইট মেন, সে কালো হোক আর সাদা হোক, সকল মানুষ উড বি গ্যারান্টেড দ্য আনঅ্যালাইনেবল রাইটস অফ লাইফ, লিবার্টি অ্যান্ড দ্য পারসুট অফ হ্যাপিনেস। তাই তো সকলকে কী দেওয়া হবে? লাইফ, লিবার্টি এবং পারসুট অফ হ্যাপিনেস, এর মানে কি অবিচ্ছেদ্য অধিকার, মানে যে অধিকারটা কমানো যাবে না, পরিবর্তন করা যাবে না, সেই অধিকার তাকে দেওয়া হয়েছিল। তাই তো যখন এই অঙ্গীকারনামায় সই করা, অঙ্গীকারনামা মানে কি, এই কনস্টিটিউশন যারা লিখেছিল বা সই করেছিল এবং ইমানসিপেশন প্রোক্লেমেশন সহ ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স সব কিছুতে যখনই সই করা হয়েছে তখন ধরে নেওয়া হয়েছে যে এই দেশের প্রত্যেকটা মানুষ তার জীবন, স্বাধীনতা এবং সুখ সাধনার যথাযথ অধিকার পাবে, এটা করা হয়েছিল। কিন্তু কি আজকে পর্যন্ত হয়েছে? এই চেকটা কি ক্যাশ করা গেছে, বাস্তবায়ন করা গেছে? বলো। না স্যার, না বাস্তবায়ন করা হয়নি। It is obvious today that America has defaulted on this promissory note. অতএব এই যে ইমানসিপেশন প্রোক্লেমেশন দিয়েছে, এই যে কনস্টিটিউশন দিয়েছে, এই যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছে, এই প্রমিসারি নোটগুলোকে তারা বাস্তবায়ন করতে পারেনি, তারা খেলাপি হয়েছে। খেলাপি মানে কি? অক্ষম হয়েছে, তারা এটাকে বাস্তবায়ন করতে পারেনি। বিশেষ করে ইন সো ফার অ্যাজ আর সিটিজেন্স অফ কালার আর কনসার্ন, বিশেষ করে যারা কালার্ড সিটিজেন্স, ব্ল্যাক সিটিজেন, তাদের ক্ষেত্রে তারা অক্ষম হয়েছে। কিন্তু অন্যদিকে হোয়াইট পিপলরা তো সবই পাচ্ছে, তারা তো সব অধিকার ভোগ করছে। শুধুমাত্র এই যখনই কালোদের কথা আসতেছে তখনই তারা বলতেছে অধিকার দেওয়া হয়নি, এই সুযোগ নেই, ওই সুবিধা নেই, এই দেওয়া নেই, তা দেওয়া নেই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাকিরা সবাই ভোগ করছে। তাই বলছি ইনস্টিড অফ অনারিং দিস স্যাক্রেড অব্লিগেশন, অতএব এইগুলোকে বাস্তবায়ন করার যে পবিত্র দায়িত্ব, এই দায়িত্বটাকে সম্মান করার পরিবর্তে আমেরিকা হ্যাজ গিভেন দ্য নিগ্রো পিপল আ ব্যাড চেক, তারা বরং নিগ্রো পিপলদের একটা ব্যাড চেক দিয়েছে, যে চেকটা ব্যাংকে গেলে ভাঙানো যাবে না, মানে যে চেকটাকে বা যে কথাটাকে কি করা যাবে না, বাস্তবায়ন করা যাবে না। তাই তো? হ্যাঁ, আ চেক হুইচ হ্যাজ কাম ব্যাক মার্ক ইনসাফিসিয়েন্ট ফান্ডস, যে চেকটাতে লিখে দেওয়া হয়েছে যেখানে যথেষ্ট ফান্ড নেই অ্যাকাউন্টে, কিন্তু অন্যজন গেলে আবার ঠিকই দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তার মানে কি, এখানে নিগ্রোদেরকে পক্ষপাতিত্ব করা হচ্ছে, এদেরকে আলাদা করে অধিকার দেওয়া হচ্ছে না। তাহলে আমেরিকার নাকি সম্পদ নেই, আমেরিকা নাকি ঋণ খেলাপি হয়েছে, আমেরিকার নাকি ইনসাফিসিয়েন্ট ফান্ড আছে, এটা কি কেউ বিশ্বাস করবে? বলো। না স্যার। ঠিক আমি কি এটা বিশ্বাস করব এখন যে যারা ক্লাসে যুক্ত হয়নি তারা খুব কাজে ব্যস্ত? এটা কি আমাকে বিশ্বাস করতে হবে? দু চারজনের পরীক্ষা থাকতে পারে, দু চারজনের পরীক্ষা থাকতে পারে, দু চারজন মেয়ে বিশেষ করে পরিবারের রান্না বান্নাতে, বা তাতে ধরলাম যে 10-12 জন, তাই বলে 60 জনের ভিতরে 38 জন ব্যস্ত থাকবে, এটা কি আমাকে বিশ্বাস করতে হবে? বলো। পাগল আমি যে আমি বিশ্বাস করবো যে সবাই ব্যস্ত, রাতে ক্লাস নিলেও ব্যস্ত, দুপুরে ক্লাস নিলেও ব্যস্ত, সকালে ক্লাস নিলেও ব্যস্ত। আসলে কি ব্যস্ত না ক্লাস করতে অনীহা? কোনটা কোনটা আমাকে বিশ্বাস করতে হবে? বলো। ক্লাসে অনীহা। ক্লাসে অনীহা। তো যাই হোক, বাট উই রিফিউজ টু বিলিভ, দেখো কিন্তু আমি এটা বিশ্বাস করতে চাই না যে তোমরা সবাই ব্যস্ত। বাট উই রিফিউজ টু বিলিভ দ্যাট দ্য ব্যাংক অফ জাস্টিস ইজ ব্যাংক্রাফট, কিন্তু ন্যায় বিচারের ব্যাংক, তাই তো, অধিকারের ব্যাংক, তাই তো, সুবিধার ব্যাংক যে শূন্য হয়ে গেছে, সেটা আমি বিশ্বাস করতে নারাজ, আমি বিশ্বাস করতে চাই না। আমেরিকা যেখানে এত উন্নত করতেছে সেখানে নিগ্রোদের জন্য অধিকার নেই, তাদের জন্য সুযোগ সুবিধা নেই, এটা আমি বিশ্বাস করতে চাই না। তাই তো? অবশ্যই আছে। উই রিফিউজ টু বিলিভ দ্যাট দেয়ার আর ইনসাফিসিয়েন্ট ফান্ড ইন দ্য গ্রেট ভল্টস অফ অপরচুনিটি অফ দিস নেশন। তাহলে এই জাতির সুযোগের যে ভল্ট রয়েছে, যে ভল্টে টাকা রাখা হয় ব্যাংকে, হ্যাঁ, ব্যাংকের দেখবে একটা বড় ভল্ট থাকে, হ্যাঁ, যেখানে টাকা তালা মেরে রাখা হয়, ঠিক আছে তো? তো এখানে তাই বলতেছে এই ভল্টে যে নিগ্রো পিপলদের জন্য ইনসাফিসিয়েন্ট ফান্ড আছে, এটা আমি বিশ্বাস করতে চাই না। অ্যান্ড সো উই হ্যাভ কাম টু ক্যাশ দিস চেক, সুতরাং আমরা আজকে এসেছি চেক আজকে ক্যাশ করে দিতেই হবে।
a check that will give us upon demand the riches of freedom and the security of justice. যে চেকের মাধ্যমে চাওয়া মাত্রই, অন ডিমান্ড মানে কি, চাওয়া মাত্রই আমাদের স্বাধীনতা এবং নিরাপত্তার যে রিচেস, যে প্রাচুর্যতা, তার ভিতর থেকে আমাদের প্রয়োজনীয় যা কিছু লাগে সেগুলো দিতেই হবে। চেক ক্যাশ না করে আজকে আমরা বাড়ি ফিরছি না, দরকার হলে ব্যাংক ভেঙে ফেলবো নাকি, হ্যাঁ, ব্যাংকের ভল্ট ভেঙে সব টাকা নিয়ে চলে যাব, তারপরও এই চেক ক্যাশ না হওয়া পর্যন্ত আমরা যাচ্ছি না। আমাদের বিশ্বাস করায় না যে ফান্ডে যথেষ্ট টাকা নেই, মানে এমন বড় লোক, হ্যাঁ, যদি এখন কাউকে বলা হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাংকে কোনো টাকা নাই, এটা কি বিশ্বাস করা যাবে? হ্যাঁ, না বিশ্বাস স্যার। করবা? হ্যাঁ, যে খালেদা জিয়া শেখ হাসিনার ব্যাংকে টাকা নাই, এটা বিশ্বাস করতে হবে? হুম, না স্যার। না, বিশ্বাস করতে হবে। হ্যাঁ, তা ঠিক ওইরকম যে আমেরিকার মানে ইয়াতে ভান্ডারে খাবার নেই, হয়তো অধিকার প্রদানের জন্য যে সুযোগ সুবিধা দরকার সেগুলো নেই, এটা আমেরিকার নেই, এটা বিশ্বাস করা যায়? হ্যাঁ, বিশ্বাস করা যায় না। তাই বলছে এটা আমরা বিশ্বাস করতে চাই না, উই রিফিউজ টু বিলিভ, আমরা বিশ্বাস করতে নারাজ। সুতরাং উই হ্যাভ অলসো কাম টু দিস হ্যালোড স্পট। কোন হ্যালোড স্পট বলতে কোন জায়গাকে বোঝানো হচ্ছে? এগুলো কিন্তু ব্রিফ কোশ্চেনের জন্য খেয়াল করতে হবে। গেটিসবার্গ। হ্যাঁ, গেটিসবার্গের এই লিঙ্কন মেমোরিয়ালে নাকি? হ্যাঁ, বলছে আমরা এই পবিত্র স্পটে এসেছি টু রিমাইন্ড আমেরিকাকে মনে করিয়ে দেওয়ার জন্য অফ দ্য ফিয়ার্স আর্জেন্সি অফ নাও, মানে এখনই আমাদের প্রয়োজন টাকা, এখনই, কারণ এই টাকা না পাইলে আমরা মারা যাব, আমরা অসুস্থ হয়ে পড়বো। এখানে টাকা বলতে টাকা বুঝছি না, কিন্তু অধিকার নাকি, ফিয়ার্স আর্জেন্সি মানে কি, প্রচুর জরুরি মানে তলব এখানে হচ্ছে। নাও মানে এখনই সময় আমাদেরকে আমাদের অধিকার দেওয়ার। দিস ইজ নো টাইম টু এনগেজ ইন দ্য লাক্সারি অফ কুলিং অফ, হয়তো বসে বসে ওই ফ্যানের বাতাস খেয়ে ঠান্ডা হওয়ার মতো সময় এখন নেই, অথবা টু টেক দ্য ট্র্যাঙ্কুয়েলিং ড্রাগ অফ গ্র্যাজুয়ালিজম, অথবা ধীর গতিতে আগানোর, তাই তো, শান্ত শিষ্ট পদক্ষেপ নেওয়ার মতো সময় এখন বর্তমানে নেই, বরং খুব তাড়াহুড়ো করতে হবে, তাড়াতাড়ি দিতে হবে। কারণ কি, নাও ইজ দ্য টাইম টু মেক রিয়েল দ্য প্রমিস অফ ডেমোক্রেসি। তাই তো ওই যে আব্রাহাম লিঙ্কন ডেমোক্রেসির সংজ্ঞা দিয়ে গেছিলেন, সেই গণতন্ত্রের যে প্রমিস, যে প্রতিজ্ঞা, তাই তো, সেই প্রতিজ্ঞাকে বাস্তবায়ন করার এখনই সময়। নাও ইজ দ্য টাইম টু রাইজ ফ্রম দ্য ডার্ক অ্যান্ড ডেজোলেট ভ্যালি অফ সেগ্রিগেশন টু দ্য সানলিট পাথ অফ রেসিয়াল জাস্টিস। হ্যাঁ, অতএব কি করা বলছে, এই যে ডার্ক অ্যান্ড ডেজোলেট ভ্যালি অফ সেগ্রিগেশন, তাহলে এখানে ভ্যালি বলতে কি আসলে উপত্যকা বোঝাচ্ছে না স্থানকে বোঝাচ্ছে বা পরিস্থিতিকে বোঝাচ্ছে? তাহলে কি বিচ্ছেদের এই অন্ধকার জায়গা থেকে, উপত্যকা থেকে, নির্জন উপত্যকা থেকে আমাদের কি করতে হবে? আলোক পথে, নাকি কিসের? রেশিয়াল জাস্টিস, হ্যাঁ, বর্ণ বৈষম্য না, বরং ন্যায় বিচারের, তাই তো, যে আলোকিত পথ, সে পথে তোলার সময় এখনই। মানে আমাদেরকে অধিকার দিয়ে, তাই তো, আমাদেরকে স্বাধীনতা দিয়ে, আমাদের সকল প্রকার সুযোগ সুবিধা দিয়ে আমাদেরকে সঠিক পথে সঠিক অধিকার আদায়ের, ঠিক আছে তো, বা রাইটস, তাই তো, সেগুলোকে ভোগ করার সুযোগ এখনই দিতে হবে। কারণ না দিলে সময় চলে যাচ্ছে, যারা এখন পৃথিবীতে আছে তারা এই সুযোগগুলো ভোগ করতে পারবে না। তা বলছে নাও ইজ দ্য টাইম টু ওপেন দ্য ডোরস অফ অপরচুনিটি টু অল অফ গডস চিলড্রেন। হ্যাঁ, গডস চিলড্রেন কারা? হ্যাঁ, কাদেরকে বোঝানো হচ্ছে? ব্ল্যাক পিপল। সবাই তো নাকি, আমেরিকান পিপল, সবাই, এখানে সবাই, ঠিক আছে, সবাইকে বোঝানো হচ্ছে, বুঝতে পেরেছ? জি স্যার। হ্যাঁ, তাহলে হচ্ছে যে আমাদের কি করতে হবে, এই যে সকল আমেরিকার জন্য তাদের অধিকারগুলোকে কি করে দিতে হবে? অধিকারগুলোকে উন্মুক্ত করে দিতে হবে, উন্মুক্ত করে দিতে হবে, সুযোগ সুবিধাগুলো উন্মুক্তভাবে তাদেরকে দিতে হবে। নাও ইজ দ্য টাইম টু লিফট আওয়ার নেশন ফ্রম দ্য কুইকস্যান্ড অফ রেশিয়াল ইনজাস্টিস। হ্যাঁ, বর্ণ বৈষম্য, তাই তো, তার যে চোরাবালি, সেখান থেকে জাতিকে তুলতে হবে। তুলে কোথায় নিয়ে যেতে হবে? টু দ্য সলিড রক অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্বের যে সলিড রক, সেই সলিড রকে তাদেরকে তুলতে হবে। সুতরাং নাও ইজ দ্য টাইম টু মেক জাস্টিস আ রিয়েলিটি ফর অল অফ গড চিলড্রেন্স, তাই তো, গডস চিলড্রেন। অতএব এই ঈশ্বরের সন্তান বা মানুষগুলোর জন্য ন্যায় বিচারকে
বাস্তবায়ন করার জন্য এখনই সময়। অতএব আর কোনো সময় আমরা দিতে পারবো না। অনেক সময় গেছে, অনেক কিছুই তো আপনারা বলেছেন, কিন্তু কোনো কিছুই আসলে আমাদেরকে সুযোগ সুবিধা হিসাবে দেওয়া হয়নি এই 100 বছর পেরিয়ে গেলেও। অতএব এখন আমাদেরকে দিতেই হবে, দিতেই হবে। সুতরাং যদি না দেওয়া হয় তাহলে কি হবে? ইট উড বি ফ্যাটাল, খুব ধ্বংসাত্মক হয়ে যাবে কিন্তু ফর দ্য নেশন টু ওভারলুক দ্য আর্জেন্সি অফ দ্য মোমেন্ট। হ্যাঁ, তাহলে আমরা যে এখন আর্জেন্সি দেখাচ্ছি, আমরা এখন যে জরুরি অবস্থা দেখাচ্ছি যে আমাদেরকে এখন সুযোগ সুবিধা দিতেই হবে, এইটাকে যদি ওভারলুক করা হয়, এড়িয়ে যাওয়া হয়, অ্যান্ড টু আন্ডার এস্টিমেট দ্য ডিটারমিনেশন অফ দ্য নিগ্রো, এবং নিগ্রোদের যে ডিটারমিনেশন, তাই তো এদের যে মানে তারা যে আসলে একটা দৃঢ়তা নিয়েই এসেছে, আজকে আমরা ব্যাংক থেকে যাবই না, আজকে আমরা এখান থেকে সরবই না যতক্ষণ না অধিকার আদায় দেওয়া হচ্ছে, মানে অধিকার দেওয়া হচ্ছে, এই ডিটারমিনেশনকে যেন কেউ ছোট করে না দেখে। কারণ আমরা যে শক্তি নিয়ে এসেছি সেটাকে ছোট করে দেখলে কিন্তু জাতির জন্য খারাপ হবে। তা বলছে দিস সোয়েল্টারিং সামার অফ দ্য নিগ্রোস লেজিটিমেট ডিসকন্টেন্ট, তাহলে লেজিটিমেট মানে কি? বৈধ না? নিগ্রোদের এই যে বৈধ অসন্তোষ, যে অসন্তোষের অসহ্য গরমে তারা পড়ে যাচ্ছে, মানে কি? মানে যে অসন্তোষ বোঝে তারা কষ্ট পাচ্ছে, সেটা উইল নট পাস, সেটা সহজে শেষ হবে না, আনটিল দেয়ার ইজ অ্যান ইনভাইগোরেটিং অটাম অফ ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি। মানে কি? স্বাধীনতা এবং সমতার যে অটাম মানে কি পণ্ডিত? কোনটা বলো তো? শরৎ। হ্যাঁ, শরৎ। শরৎ মানে কি? এখানে আমরা বুঝতে পারছি কি ঠিক সামারের পর, তাই না? মানে গ্রীষ্মের পরে, গরমের পরে যে একটা স্বস্তির অবস্থা তৈরি হয় না, সেই স্বস্তি বোঝাতে পারবে। তাহলে ইনভাইগ্রেটিং অটাম বলতে আসলে অটামই বোঝাচ্ছে, তাকে এখানে মানে মানে স্বস্তিটাকে বোঝানো হয়। স্বস্তি মানে এটা কি বলবো, স্বস্তিমূলক একটা পরিবেশকে বোঝানো হচ্ছে, তাই তো? তাই বলছে যে যতক্ষণ না পর্যন্ত স্বাধীনতা এবং সমতার একটা সুযোগ তৈরি করে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন শেষ হবে না। বলছে 1963 ইজ নট অ্যান এন্ড। 1963 মানে 1963 সাল, এটা কিন্তু শেষ মনে করেন না, এটা জাস্ট শুরু, বাট আ বিগিনিং। আন্দোলন তো শুরু। অ্যান্ড দোজ হু হোপ দ্যাট দ্য নিগ্রো নিড আ ব্লো অফ স্টিম, এবং যারা মনে করে নিগ্রোদের এই যে আবেগ, তারা আবেগে রাস্তায় নেমে এসেছে, এটাকে ব্লো আপ করা উচিত, কমিয়ে ফেলা উচিত, তাদেরকে বলবো যে তারা ভুল বুঝতেছে। তাদের আশা করার কোনো কারণ নেই যে নিগ্রোরা চুপ হয়ে যাবে, দমে যাবে, বরং উইল নাও বি কন্টেন্ট। বুঝতে পারছি? এবং যারা সন্তুষ্ট হয়ে আছো, যে তারা মনে করতেছো নিগ্রোদের সন্তুষ্ট থাকা উচিত, যে যা পেয়েছো তাই তো অনেক, এটা যারা মনে করতেছো তাদেরকে বলছি, উইল হ্যাভ আ রুড অ্যাওয়েকেনিং ইফ দ্য নেশনস রিটার্নস টু বিজনেস অ্যাজ ইউজুয়াল। কিন্তু জাতি যদি আমাদের কথা না শুনে, সরকার যদি আমাদের কথা না শুনে তার নিজ নিজ কাজে চলে যায়, অ্যাজ ইউজুয়াল বিজনেস মানে কি? মানে আমাদের কথা কোনো কানই দিচ্ছে না, আমাদের কথা শুনছেই না, এরকমটা যদি জাতি করে থাকে, তারা একটা রূঢ় আন্দোলন দেখতে পাবে, তারপরে কঠিন একটা আন্দোলন দেখতে পাবে পরবর্তীতে। অতএব খুব শক্ত করেই বলতেছি যে যদি আমাদের এই অধিকার আদায়ের যে আন্দোলন আমরা করতেছি, এই আন্দোলনকে শক্তিশালী না ভেবে দুর্বল ভাববে, তাদের জন্য কিন্তু একটা বড় ধরনের ক্ষতি হতে পারে। ঠিক আছে? অতএব আমরা যা বলতেছি সেটা খুব তাড়াতাড়ি করতে হবে। তাই বলছে অ্যান্ড দেয়ার উইল বি নাইদার রেস্ট নর ট্র্যাঙ্কুইলিটি ইন আমেরিকা। বলছে আমেরিকাতে কোনো শান্তি প্রশান্তি থাকবে না যতক্ষণ না পর্যন্ত কি হচ্ছে, আনটিল দ্য নিগ্রো ইজ গ্র্যান্টেড হিজ সিটিজেনশিপ রাইট। তাহলে নাগরিক অধিকার যতদিন না তাদেরকে দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমেরিকাতে কোনো রেস্ট অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি থাকবে না। দ্য হোয়ার উইন্ডস অফ রেভোল্ট, বিদ্রোহের যে ঘূর্ণিপাত, এটা কি হবে? উইল কন্টিনিউ, এটা চলতেই থাকবে। টু শেক দ্য ফাউন্ডেশন অফ আওয়ার নেশন, আমাদের জাতির ভিত্তিকে নাড়িয়ে দেওয়ার মতো, আনটিল দ্য ব্রাইট ডে অফ জাস্টিস এমার্জেস, যতদিন না পর্যন্ত কি হবে? জাস্টিসের, ন্যায় বিচারের উজ্জ্বল দিন, প্রশান্তির দিন দেখা না যাচ্ছে, ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে এবং জাতির ফাউন্ডেশনকে দখলে আমরা নাড়িয়ে দিব, হ্যাঁ, ভূমিকম্পের মতো জাতিকে উত্তাল করে দিব, যতক্ষণ না নিগ্রোদের অধিকার কি করা হয়? প্রদান করা হয়। নাকি কথা বুঝতে পেরেছ? আহা, কারেন্ট চলে গেল, দেখছো? কি হলো মাউসে আবার? এই যে কল দিল।
এতে মোবাইল ডেটাতে সমস্যা, আবার মনে হয় গেল নাকি? শোনা যাচ্ছে কথা আমার? জি স্যার। জি স্যার। জি স্যার। কারেন্টও যাওয়ার সুযোগ পাইল না, শেষের দিকে গেল। আচ্ছা, তাই কি বলছে দেখো, বাট দেয়ার ইজ সামথিং আই মাস্ট সে টু মাই পিপল, কিন্তু এবার আমি আমার জনগণের উদ্দেশ্যে কিছু বলছি। হু স্ট্যান্ড অন দ্য ওয়ার্ম থ্রেশহোল্ড হুইচ লিডস ইনটু দ্য প্যালেস অফ জাস্টিস। এই প্যালেস অফ জাস্টিস বলতে কোনটাকে বোঝানো হচ্ছে বলো তো? প্যালেস অফ জাস্টিস কোনটা? কোথায় ভাষণ দিচ্ছে? গেটিসবার্গ। তাহলে প্যালেস বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? গেটিসবার্গ। গেটিসবার্গ তো না, গেটিসবার্গ হয়? গেটিসবার্গ তো লিঙ্কন মেমোরিয়াল। লিঙ্কন মেমোরিয়াল, লিঙ্কন মেমোরিয়াল, তাই না? কারণ কি, মেইন দরজা যেটা প্রবেশের দরজা সেটার কথা বলা হচ্ছে এই জায়গায়। হ্যাঁ, লিঙ্কন মেমোরিয়াল, এই যেখানে, এখানে দাঁড়িয়ে তিনি ভাষণটা দিচ্ছেন। হ্যাঁ, এই জায়গায় দাঁড়িয়ে মনে করো, এই জায়গায় দাঁড়িয়ে তিনি ভাষণটা দিচ্ছেন। তাহলে এটা হচ্ছে থ্রেশহোল্ড বা দ্বার, প্রবেশদ্বার। হ্যাঁ, বলছে সে এইখানে দাঁড়িয়ে যে আমি ভাষণটা দিচ্ছি সেটার কথা এখানে বোঝানো হচ্ছে। আচ্ছা, কোথায় চলে গেলাম? তাই বলছে, বাট দেয়ার ইজ সামথিং দ্যাট আই মাস্ট সে টু মাই পিপল হু স্ট্যান্ড অন দ্য ওয়ার্ম থ্রেশহোল্ড হুইচ লিডস টু দ্য প্যালেস অফ জাস্টিস। কি বলছে ইনি? বলছে, ইন দ্য প্রসেস অফ গেইনিং আওয়ার রাইটফুল প্লেস, বলছে আমাদের যে রাইটফুল প্লেস আছে, আমাদের অধিকারের জায়গাটা যেটা আছে, সেটাকে আদায় করতে গিয়ে উই মাস্ট নট বি গিলটি অফ রংফুল ডিডস, আমরা যেন কোনো খারাপ কাজে দোষী না হয়ে পড়ি, দোষী সাব্যস্ত না হয়ে পড়ি। লেট আস নট সিক টু স্যাটিসফাই আওয়ার থ্রাস্ট ফর ফ্রিডম বাই ড্রিঙ্কিং ফ্রম দ্য কাপস অফ বিটারনেস অ্যান্ড হেট্রেড। অর্থাৎ বিটারনেস এবং হেট্রেডের যে কাপ, এখানে কাপ বলতে গিয়ে আসলে কাপই বোঝানো হচ্ছে, সেখান থেকে ড্রিঙ্ক করার অর্থে বোঝাচ্ছে না স্যার। এখানে বলতে আছে যেন আমরা ঘৃণার বশবর্তী না হই, তাই তো? আমরা যেন কোনো তিক্ততা বা ঘৃণা নিয়ে আমরা যেন আমাদের স্বাধীনতার যে তৃষ্ণা সেটা যেন না মিটাই। হ্যাঁ, আমরা যেন কারো প্রতি ঘৃণা পোষণ না করি, আমরা যেন কারো প্রতি খারাপ আচরণ না করি। উই মাস্ট ফর এভার কন্ডাক্ট আওয়ার স্ট্রাগল অন দ্য হাই প্লেন অফ ডিগনিটি অ্যান্ড ডিসিপ্লিন, বরং আমরা আমাদের এই আন্দোলন পরিচালনা করব কি দিয়ে? ডিগনিটি এবং ডিসিপ্লিন দিয়ে, তাই তো? মর্যাদা এবং কি দিয়ে? শৃঙ্খলা দিয়ে। আমরা যেন বিশৃঙ্খল না হয়ে পড়ি, আমরা যেন আমাদের অমর্যাদা না করি। উই মাস্ট নট অ্যালাউ আওয়ার ক্রিয়েটিভ প্রোটেস্ট টু ডিজেনারেট ইন্টু ফিজিক্যাল ভায়োলেন্স। হ্যাঁ, আমরা যেন কি করতে না পারি? আমরা যেন আমাদের এই সক্রিয় আন্দোলনকে আমরা যেন একদম ফিজিক্যাল ভায়োলেন্সে, মানে কি দমন পীড়নে রূপান্তর না করি। ডিজেনারেট মানে কি? রূপান্তর করা বা একদম অধপথে নামিয়ে নেওয়া। তাহলে আমরা যে এত সুন্দর একটা আন্দোলন করছি, যেটা আন্দোলনে একটা সম্মান বা মর্যাদা আছে, সেই মর্যাদা আমরা যেন ক্ষুণ্ণ না করি। এগেইন অ্যান্ড এগেইন উই মাস্ট রাইজ টু দ্য জাস্ট ম্যাজেস্টিক হাইটস অফ মিটিং ফিজিক্যাল ফোর্স উইথ সোল ফোর্স। আমাদের কি করতে হবে? যে ফিজিক্যাল ফোর্স থেকে বরং আমাদের সোল ফোর্সের দিকে যেতে হবে। তার মানে কি, আমাদের শারীরিক শক্তির সাথে আমাদের আত্মিক শক্তিও যাতে আমাদের এই আন্দোলনের সাথে থাকে। শুধুমাত্র শরীর দিয়ে মারামারি করে হইচই করে আন্দোলন হবে না, আমাদের বরং কি করতে হবে? আমাদের যে ফিজিক্যাল ফোর্স রয়েছে সেই ফোর্সের সাথে আমাদের আত্মিক ফোর্সটাকে মিলিয়েই আমাদেরকে একটা ম্যাজেস্টিক হাইটে উঠতে হবে। মানে কি, একটা রাজকীয় অবস্থানে আমাদের দাঁড়াতে হবে এই আন্দোলনের মাধ্যমে। মানুষ যেন বুঝতে পারে যে আন্দোলন কাকে বলে। আমাদের মতো ওই আন্দোলন মানেই কি কি করা বলো? আমাদের বাংলাদেশে আন্দোলন মানে কি? মারামারি করা। নাকি হত্যা, আর কি দোকানপাট লুট, হ্যাঁ, বাড়িঘর লুট, এছাড়া কিছু না। এরকম অবস্থায় যাতে ডিজেনারেট না হই আমরা যেন যা কিছু করি সেটা যেন আমাদের শান্তি স্বস্তির মধ্যে সীমাবদ্ধ থাকে। তাই বলছে, দ্য মার্ভেলাস নিউ মিলিটেন্সি। মার্ভেলাস নিউ মিলিটেন্সি, মিলিটেন্সি মানে কি? জঙ্গিবাদ না? এই যে অদ্ভুত ধরনের একটা মিলিটেন্সি যেটা অলরেডি তৈরি হয়ে গেছে, হুইচ হ্যাজ এনগালফ দ্য নিগ্রো কমিউনিটি। মানে আন্দোলন তো দুই ধরনের হয়, একটা হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন আর একটা হচ্ছে কি
অস্ত্র দিয়ে জঙ্গিবাদী আন্দোলন। তা বলছে অলরেডি আমাদের নিগ্রো কমিউনিটিকে এই জঙ্গিবাদী আন্দোলন কি করেছে, এনগাল্প করে ফেলেছে। সেটা যেন আমাদের কিনা করতে পারে, মাস্ট নট লিড আস টু আ ডিস্টার্ব অফ অল পিপল। বলছে এই যে হোয়াইট যে পিপলগুলো আছে সেই পিপলদের কাছে আমাদেরকে যেন অবিশ্বাসের পাত্র না করে। ফর ম্যানি অফ আওয়ার হোয়াইট ব্রাদার্স, কারণ এই যে অনেক হোয়াইট ব্রাদার্সরা কিন্তু অলরেডি এখানে আছে অ্যাজ এভিডেন্ট বাই দেয়ার প্রেসেন্স হেয়ার টুডে। কারণ আমাদের মাঝে দেখো অনেক সাদা মানুষ আছে, এখনও হোয়াইট কিন্তু আছে। তারা বোঝা যাচ্ছে যে তারাও এসেছে কী করার জন্য, তারাও বুঝতে পেরেছে, হ্যাভ কাম টু রিয়েলাইজ দেয়ার ডেস্টিনি ইজ টাইড আপ উইথ আওয়ার ডেস্টিনি, যে তাদের ভাগ্য আমাদের ভাগ্যের সাথে বাঁধা। অ্যান্ড দে হ্যাভ কাম টু রিয়েলাইজ, তারা বুঝতে পেরেছে যে দেয়ার ফ্রিডম ইজ ইনএক্সট্রিকেবলি বাউন্ড টু আওয়ার ফ্রিডম, যে তাদের স্বাধীনতা আমাদের স্বাধীনতার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং উই ক্যান নট ওয়াক অ্যালোন, আমরা কখনো একা হাঁটতে পারি না। ঠিক আছে তো? এই জন্য আমাদের হাতে হাত ধরে হাঁটতে পারে। অনেক হোয়াইট পিপল আছে যারা আমাদের পক্ষে কথা বলে, তারাও চায় যে হোয়াইট পিপলেরা ব্ল্যাক পিপলেরা স্বাধীনতা পাক, তারা তাদের অধিকার পাক। কারণ তাদের অধিকার না দিলে বিভিন্ন ধরনের সামাজিক অনাচার তৈরি হবে, চোর ডাকাতি তৈরি হবে নাকি, এবং হত্যা গুম হবে, যেগুলো এখনও আমেরিকাতে মাঝে মাঝে হয়। হঠাৎ করে একজন সাদা মানুষ অনেকগুলো ব্ল্যাককে মেরে ফেলে, হঠাৎ করে দেখা যাচ্ছে একজন ব্ল্যাক পিপল হঠাৎ করে একটা স্কুল কলেজে ঢুকে বাচ্চাদের হত্যা করে, এরকম শুনি না আমরা গুলি করে, রাস্তায় গাড়ি দিয়ে চলে যাচ্ছে। এগুলো হচ্ছে কি আউট অফ অ্যারোগেন্স। এখনও কিন্তু এরকম ঘটনা আমেরিকাতে ঘটছে। তো যাই হোক, আজকে এ পর্যন্ত রাখছি। আগামী দিন আশা করি শেষ হয়ে যাবে। মানে এমন আছে যে যেটা আজকে শেষও করা যাবে না আবার। আচ্ছা, তাহলে এখানে আমরা রাখলাম। উই ক্যান নট ওয়াক অ্যালোন। আর একটু নিয়মিত ক্লাস করো, এটা কথা থাকলো। আর যে কথা বলেছি এবার যেন ওই আরেকবার সুযোগ এই কথাটা যেন না শুনতে হয় আমাকে। আচ্ছা, এমনি কারো কোনো সমস্যা আছে বলো? স্যার তো ঠিক আছে, যতটুকু পড়িয়ে দিলাম এগুলো একটু রিভিশন করো, আর বাকি যে পড়াগুলো দেওয়া আছে সেগুলো করতে থাকো। আচ্ছা, তো সবাই ভালো থাকো। ওকে, বাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম।